ও ছোট মা, আর মেরো না, আর মেরো না। আমি সত্যি বলছি, আমি বোনের খেলনা ভাঙিনি। রকি কান্না করতে করতে আর্তনাদ করে উঠল। চুপ, একদম চুপ। তোর মিথ্যা কথা আমি বিশ্বাস করব তুই মনে করেছিস? আল্লাহ তোর মায়ের সাথে তোকে নিতে পারতো না তুলে? তোর মতো সাপকে কেন যে আমার হাড় জ্বালানোর জন্য রেখে গেল? বলেই রেগে ফুঁসতে ফুঁসতে রকিকে বেধড়ক মারতে লাগলো ওর সৎমা। ছোট্ট একটা নিষ্পাপ প্রাণকে এক অমানুষের হাতে অমানবিকভাবে নির্যাতিত হচ্ছে, আর ওকে বাঁচানোর মতো কেউ নেই। থাকবেই বা কী করে? ওর রক্ষা কবচ তো কবরে, যাকে হাজারবার আকুতি ভরা কণ্ঠে ডাকলেও ফিরবে না ওর কাছে। পাশের ঘরের দরজার সামনে থাপড়াতেছে ওর একমাত্র সাহারা, ওর দাদি হাসনা বেগম। জোরে জোরে কান্না করতে করতে বলছে, ওরে কে কোথায় আসোস রে, আমার কলিজার টুকরারে বাঁচা। ওই ডাইনি আমার কলিজারে মাইরা ফালাইল রে। ক্যারে কুলাঙ্গার হাসান, কই তুই? কোন ডাইনি আনলি রে? হাসনা বেগমের চিৎকারে রিহি এবার রকিকে ছেড়ে ঘরের দরজা খুলে চিৎকার করে বলে ওঠে, ওই বুড়ি, তুই চিল্লাস কেন? হ্যাঁ, আমার কানের পোকা বইরা গেল। তোর অনেক দরদ উতলায় পড়ছে না রে? আজ তোর সব দরদ আমি উপড়ায় ফেলবো। বলে ঘর থেকে এক টানে বের করে মেঝেতে ফেলে দিল। আর সঙ্গে সঙ্গেই হাসনা বেগমের মাথা গিয়ে পিলারের সাথে বাড়ি খেল। আর শুধু একটা আর্তনাদ, আর হাসনা বেগম ওখানেই মাথা ফেটে অজ্ঞান হয়ে গেল। এবার আর রকি কোনো কিছু না ভেবেই চিৎকার দিয়ে পাশের বাসার ওর বাবার চাচাতো ভাই রেজাকে ডাকতে লাগলো। ও রেজা চাচ্চু, ছোট মা দাদিরে মাইরা ফেললো গো। তোমরা কে কোথায় আছো? এখানে আসো, আমার দাদিরে বাঁচাও। রকি চিৎকারে রেজা ও ওর বউ আমিনা ও মেয়ে রিয়া দৌড়ে আসলো। আর এসে দেখে হাসনা বেগমের মাথা ফেটে রক্ত পড়ছে, আর রকি চিৎকার করে ডাকছে ওদের। আর ওর সৎমা রকির চুলের মুঠি ধরে পিঠে কিল দিচ্ছে আর বলছে, ওই কুত্তার বাচ্চা, চুপ, একদম চুপ। আহ! আর কিছু বলার আগেই আমিনা দৌড়ে গিয়ে রিহির কাছ থেকে ছাড়িয়ে নিল রকিকে, আর চিৎকার করে বলল, তুমি কি মানুষ না অমানুষ? এভাবে কোনো ছোট্ট বাচ্চাদের মারে তো? মেঝের দিকে চোখ যেতেই চিৎকার করে বলল, ও আল্লাহ গো জেঠিমা! বলেই এক দৌড়ে হাসনা বেগমের কাছে চলে যায়। মায়ের কথা শুনে এবার রিয়াও দৌড়ে গেল ওর বড় দাদির কাছে আর কেঁদে উঠল। আমিনা এবার হাসনা বেগমের মাথার পাশে পড়ে থাকা গামছা দিয়ে বাঁধতে বাঁধতে কান্না করে বলল, ও রিয়ার বাবা, তাড়াতাড়ি জেঠিমারে হাসপাতালে নাও। স্ত্রীর কথায় রেজার হুঁশ করল। এতক্ষণ বোকার মতন সব চেয়ে চেয়ে দেখে কি হচ্ছে এগুলো, কেনই বা হচ্ছে, ওর মাথায় কিছুই ঢুকছিল না। কিন্তু স্ত্রীর চিৎকার আর কান্নার শব্দে ও নিজের সমৃদ্ধি পায়, আর দৌড়ে গিয়ে চেক করে হাসনা বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা। নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস খুব ধীরে ধীরে পড়ছে। তাই ও আর সময় নষ্ট না করে কোনো কথা না বলে দৌড়ে বাইরে চলে গেল গাড়ি ঠিক করতে। হাসনা বেগমকে নিয়ে হসপিটালে যাওয়া দরকার, না হলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। গাড়ি আসতে সবাই ধরাধরি করে হাসনা বেগমকে গাড়িতে তুলল এবং সাথে আমিনা ও রিয়াও গেল। কিন্তু আমিনা আর রকিকে ওই শয়তান মহিলার কাছে রেখে যাওয়ার সাহস পেল না, তাই নিজের সাথে রকিকেও গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। রকি কাঁদতে কাঁদতে নিঃশ্বাস ফুলিয়ে ফেলেছে। মনে হচ্ছে ছেলেটা এখনই নিঃশ্বাস ফুলে মারা যাবে। ছেলেটার শরীরেও প্রচুর মারের দাগ। কে এইভাবে মারে? কোনো মানুষ একটা নিষ্পাপ শিশুকে এইভাবে মারতে পারে? আসলে কি সে মানুষ? না, সে মানুষ না, মানুষরূপী পিশাচ, যার শরীরের দয়া মায়া বলে কিছুই নেই। আমিনা যখন রকির দিকে তাকিয়ে এগুলোই ভাবছিল, তখনই স্বামীর ডাকে ধ্যান ভাঙে।
আর হকচকিয়ে তাকায় প্রশ্নবোধক চাহনিতে। তা দেখে রেজা কিছুটা জোরেই বলল, কি হলো, শুনতে পারছো না? রকি জ্ঞান হারিয়েছে, ওকে ধরো ঠিক করে। স্বামীর এইরূপ কথা শুনে আমিনা কিছুটা অবাক গলায় বলল, রকি? রকি? ও রকি বাবা, কি হলো রে তোর? এই তো কান্না করছিস, এখন কি হলো? স্ত্রীর এমন বিচলিত কণ্ঠ শুনে রেজা এবার আফসোসের গলায় বলল, কিছু হয়নি, ওরে তোরা কান্না করার কারণে অতিরিক্ত ব্যথায় অজ্ঞান হয়েছে। তুমি ভেবো না, ও ঠিক আছে। এটুকু বলতে গাড়ি থেমে গেল আর সবাই বাইরে তাকিয়ে দেখে হাসপাতাল পৌঁছে গেছে। তা দেখে রেজা দ্রুত হসপিটালের ভেতরে গিয়ে ওয়েটার আর নার্সও স্ট্রেচারে নিয়ে আসে আর হাসনা বেগমকে নিয়ে হসপিটালের ইমার্জেন্সিতে যায়। তারপর ডক্টররা দেখে দ্রুত আইসিইউতে শিফট করে আর রকিকে কেবিনে সেলাইন আর ব্যথা ও ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, যা দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনেকক্ষণ পরে আইসিইউ থেকে একটা ডক্টর বের হয়ে রেজাকে বলে, রোগীর অবস্থা বেশ ক্রিটিক্যাল, আর যত দ্রুত সম্ভব এবি নেগেটিভ রক্ত জোগাড় করুন। আমাদের ব্লাড ব্যাংকে জব থেকে স্টক নেই। ডক্টরের কথা এবার রেজা ওর চাচাতো ভাই হাসানকে ফোন দেয়। হাসান ফোন ধরতে রেজা সব খুলে বলে আর এটাও বলে। তা শুনে হাসান উত্তেজিত গলায় বলে ফোনের ওপাশে, ওই রেজা, আমি আইতাছি রে, তুই আমার মা ও পোলাডারে দেখে রাখিস, আমি অহনি বের হইতাছি দোকান থেকে। হাসানের কথায় রেজা আফসোস গলায় বলে, তুই আয়, আমি না আছি, তুই চিন্তা করিস না, আর ভালোভাবে সাবধানে আয় হসপিটালে। আরও কিছু কথা বলে ফোন কেটে দেয় আর ফোন কেটে ডক্টরের কাছে যায় সব খোঁজ নিতে। ঠিক রাত 11টায় হাসনা বেগমের জ্ঞান ফেরে, কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অবস্থায়। কারণ একে তো অনেক বয়স, তার উপর হার্টের পেশেন্ট, যা আরও ভয়ানক আকার ধারণ করেছে। হাসনা বেগমের জ্ঞান ফিরতেই আমার রকি বলে চিল্লিয়ে যাচ্ছে। তাতে আরও হাইপার হয়ে যাওয়াতে হাসনা বেগমের অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। নার্স রোগীর এরকম অবস্থা দেখে ডক্টরকে ডাকতে যায়, দৌড়ে আর হাঁপাতে হাঁপাতে বলল, ডক্টর, আইসিইউ রোগীর জ্ঞান ফিরেছে, বাট অনেক হাইপার হয়ে গেছে। এতটুকু শুনতে ডক্টর কি বলেই কেবিন থেকে বের হয়ে আইসিইউ এর দিকে হাঁটা ধরে। আইসিইউতে গিয়ে দেখে রোগী হাইপার হয়েছে। তা দেখে ডক্টর নার্সকে বলে দ্রুত ঘুমের ইঞ্জেকশন রেডি করতে, আর নার্স ঘুমের ইঞ্জেকশন রেডি করে দিলে ডক্টর তা পুশ করে দেয়। সঙ্গে সঙ্গে হাসনা বেগম ঘুমিয়ে পড়ে। তা দেখে ডক্টর স্বস্তির নিঃশ্বাস ফেলে যে যার কাজে লেগে পড়ে। ভোর 5টায় এসে পৌঁছায় হাসান চট্টগ্রামে, কারণ হাসানের শোরুম ঢাকাতে আর হাসানের পৈতৃক বাড়ি হলো হাটহাজারী। হাটহাজারী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার উত্তরে অবস্থিত। পশ্চিমে পাহাড় দ্বারা বেষ্টিত এই উপজেলার মধ্যে দিয়ে হালদা নদী প্রবাহমান। উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার নামে পরিচিত এই উপজেলাটি চট্টগ্রাম জেলার সাথে খগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলাকে সংযুক্ত করেছে। শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হাটহাজারী চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারীতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় দেশের তৃতীয় এবং শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ। যাই হোক, গল্পে ফেরা যাক। হাসান সোজা হসপিটালে আসে। এসেই রিসেপশন থেকে কেবিনের নাম্বার জেনে দৌড়ায় ওই দিকে, আর গিয়েই দেখে ওর মায়ের মুখে অক্সিজেন মাস্ক, এক হাতে রক্ত আর অন্য হাতে স্যালাইন চলছে। হাসান ওনার পাশ দিয়ে একটা নার্সকে যেতে দেখে ওনাকে জিজ্ঞাসা করল, এই রোগীর সাথে আর একটা ছোট্ট ছেলে ভর্তি করানো হয়েছে, ছেলেটি কোথায়? আইসিইউর দিকে ইশারা করে হাসান নার্সটিকে জিজ্ঞাসা করল। নার্সটি হাতের আঙ্গুলের ইশারায় দেখিয়ে বলে উঠল, এই রোগীর সাথে যে পিচ্ছি ছেলেটাকে ভর্তি করানো হয়েছে, সে ওই কেবিনটায় আছে। বলে নার্সটি ওখান থেকে চলে গেল। আর হাসান ওই কেবিনের দিকে দৌড়ে গেল। গিয়ে দেখল ওর ছোট্ট ছেলেটার হাতে স্যালাইন আর অসংখ্য ব্যান্ডেজ শরীরে।
হাতে পায়ে কপালে যা দেখে হাসান ওখানে বসে পড়ে আর কান্না করে বলতে লাগলো, আমি কি বাবা হওয়ার আদৌ যোগ্য যে আমার এতটুকু ছেলেকে এত কিছু সহ্য করতে হয় আর আমি কিছুই জানি না? হাসান যখন কথাগুলো বলে অঝরে কান্না করছে তখন ওর কাঁধে হাত রাখে রেজা আর বলে, আর কেনে কি করবি? যখন জেঠিমা তোকে বলতো তখন তো বিশ্বাস করতিস না, অন্ধর মতো শুধু বউকে নিয়ে আর বউয়ের কথায় বিশ্বাস করতিস। এখন কেঁদে কি হবে? রেজার কথাগুলো শুনে হাসানের বুক আরও দুঃখে ভারী হয়ে উঠল। অনেকটা সময় ওভাবেই কাটানোর পর যেই রেজা কিছু বলবে তার আগেই হাসান বলল, রিহি কই? হাসানের এমন ঠান্ডা কণ্ঠ শুনে রেজাও কেঁপে উঠল। ভয় তার চোখে আবারও তার ভাইয়ের ভয়ঙ্কর রূপ ভেসে উঠছে, যা থেকে ওর ভাইকে ওর হেমা ওকে ভালোবাসা দিয়ে ফিরিয়েছিল। এখন কি হবে? কে বা ওই ভয়ানক রূপ থেকে ফেরাবে? রেজার ভাবনার মাঝে আবারও হাসান বলে উঠল, কি হলো রিহি? কোথায়? বলবি না তো? রেজা কিছুটা আমতা আমতা করে বলে, বাবা বাড়িতে কেন? রেজার কথার উত্তর না দিয়ে হাসান বলে অত্যন্ত ঠান্ডা স্বরে, আমি বাড়ি যাচ্ছি, তুই? আর কিছু বলার আগেই একটা নার্স এসে বলে, আইসিইউ রোগীর জ্ঞান ফিরেছে, ওনার গার্ডিয়ানকে ডাকেন ডাক্তার। বলে নার্স ওখান থেকে চলে যায়। আর হাসান আর কোনো কথা না ভেবে দৌড় লাগায় আইসিইউ এর দিকে। পিছনে রেজাও যায়। হাসান আইসিইউ এর ভিতরে ঢুকে দেখে হাসনা বেগম তাকিয়ে আছে আর পাশের নার্স ওনার স্যালাইন খুলে নতুন একটা লাগাচ্ছে। হাসান মাকে তাকিয়ে থাকতে দেখে সোজা মায়ের পায়ের কাছে গিয়ে দাঁড়ায় আর কাতর কাপা গলায় বলে, মা। ছেলের কণ্ঠ শুনতেই হাসনা বেগম সেদিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয় আর কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। আর হাসপাস করে শেষে হাইপার হওয়া দেখে নার্স বলে, কুল ডাউন, আপনার হাইপার হওয়া যাবে না। আর আপনি ওনার কে হন? ওনাকে কোনো কিছুতেই হাইপার করবেন না। আর আপনি শান্ত হন, আমি এখন আপনার অক্সিজেন মাস্ক খুলে দেব, তারপর ধীরে স্বস্তিতে আপনি যা বলার বলবেন, ওকে? নার্সের কথা শেষ হতেই হাসান বলে, নার্স আপু, আমি ওনার ছেলে, উনি তো এখন সুস্থ না, মানে কোনো ভয় নেই তো আর? হাসানকে আর কিছু বলতে না দিয়ে নার্স বলে, আপনার মা? কোনো বড় কিছু হয়নি তো? হাসানের কথা শুনে নার্স কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার একবার ডক্টরের সাথে কথা বলা দরকার। আমি তো এগুলো বুঝিয়ে বলতে পারবো না, তবুও বলছি শুনুন। ওনার হার্টের অবস্থাও অতটা ভালো না, সো বেশি ভালো হবে আপনি গিয়ে ডক্টরের পরামর্শ নিন, কিভাবে কি করলে ভালো হয়। বলে নার্স ওখান থেকে চলে যায়। আর এদিকে হাসান কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু চিন্তা করে ওখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে দাঁড়ায় ডক্টরের কেবিনের সামনে। বড় করে নিঃশ্বাস নিয়ে কেবিনের দরজায় নক দেয় হাসান। কিছুক্ষণ পর ভিতর থেকে একটা গম্ভীর ভরাট কণ্ঠ ভেসে আসে, হু ইজ দিস? প্লিজ কাম ইন। ডক্টরের কথায় হাসান ভিতরে ঢুকতে ঢুকতে ডক্টরকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম, সরি ফর ডিস্টার্ব, বাট আমার মায়ের রিপোর্ট সম্পর্কে কিছু জানার ছিল। হাসানের ইতস্তত কণ্ঠ আর ভদ্রতা দেখে ডক্টর চোখ তুলে হাসানের দিকে তাকায় আর বলে, প্লিজ সিট ডাউন। আগে সামনের চেয়ারে বসুন, তারপর আপনার রোগীর ডিটেলস বলুন, আর কোন রিপোর্ট থাকলে আমাকে দেখান। ডক্টরের কথায় হাসানের মাথায় আসে ওর কাছে তো কোনো রিপোর্ট নেই। ওর মা ও ছেলের তাই কিছুটা দ্বিধা গলায় বলে, আমি তো ঢাকায় থাকি আর আমি একটু আগে এখানে পৌঁছিয়েছি। আপনি যদি বলতেন আজ আইসিইউ ভর্তি পেশেন্ট আর ওর সাথে একটা 17 বছরের ছোট্ট ছেলে ভর্তি হয়েছে, তাদের এখন কি অবস্থা? হাসান কিছু বলার আগে ডক্টর বলে, আরে আরে, আপনি এত প্যানিক করছেন কেন? আপনি আগে একটু শান্ত হন, তারপর বলছি কি হয়েছে। হাসান কিছুটা শান্ত হয়ে বসে। এর মাঝে আবারও দরজায় টোকা পড়ে। বাইরে থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ। কণ্ঠটা হাসানের চিরচেনা, তার একমাত্র বন্ধু, ভাই, এভরিথিং পার্টনার রেজা। ডক্টরের কথায় হাসানের ধ্যান ভাঙে। কাম ইন। ডক্টরের কথা শুনে রেজা কেবিনে ঢোকে
আর তার হাতে রয়েছে দুটো ফাইল। রেজা ঢুকতেই ডক্টর আবারও বলে, বসুন আর বলুন আমি কি সাহায্য করতে পারি আপনার। ডক্টরের কথা শুনে রেজা কিছু বলার আগেই হাসান বলে, ডক্টর, ও আমার ভাই। ও হাসানকে কিছু বলতে না দিয়ে রেজা ওর হাতে দুটো ফাইল এগিয়ে দিয়ে বলে, আসলে ডক্টর হাসান ভাইয়া রিপোর্টের ফাইল আনতে ভুলে গেছে, তাই আমি নিয়ে এলাম। রেজার কথা শুনে ডক্টর রেজার বাড়ানো দুটো ফাইল নিয়ে দেখতে লাগে। আর তা দেখে হাসান এবার ডক্টরের দিকে তাকিয়ে থাকে সব জানার আগ্রহ নিয়ে। প্রায় 10 মিনিট নীরবতায় কাটে কেবিনটা। কেবিনের নীরবতা ভাঙে ডক্টরের কথায়, মিস্টার হাসান, আপনার মায়ের মাথায় আঘাতটা যতটা কঠিন তার চাইতে একটা প্রবলেম বেশি আকার ধারণ করেছে। বলেই ডক্টর জোরে নিঃশ্বাস নেয়। তারপর আবারও বলে, আপনার মা যেদিন শুধু মাথার আঘাতে জ্ঞান হারায়নি, তিনি সেদিন মাইনার অ্যাটাক করছে। সময় মতো হাসপাতালে আনার জন্য উনি এখন জীবিত আছেন, বাট ওনার হার্টে দুটো ব্লক ধরা পড়ছে। ডক্টরের কথা শুনে কিছুটা ঘাবড়ে হাসান বলে, ডক্টর, এখন কি করার? আমার মা কি সুস্থ? হাসানের আবারও প্যানিক করা দেখে ডক্টর আবারও বলে ওঠে, আরে আপনি দেখি আবারও প্যানিক করছেন। আমি কি বলছি আপনার মা সুস্থ হবে না, বাট কিছুটা। ডক্টরের কথা শেষ না হতেই হাসান আবার বলে, ডক্টর, প্লিজ আমার সোজাসুজি খুলে বলুন, কি হয়েছে আম্মুর? আমি আর কিছুই চাই না। আমি শুধু আমার মা ও আমার কলিজার টুকরো ছেলেটাকে সুস্থ দেখতে চাই। বলেই চোখের পানি আড়াল করার জন্য চোখ নামিয়ে নেয়। যা দেখে ডক্টর আর রেজা দুজনেই অনেক কষ্ট পায়। আর দেখে এক অসহায় ছেলে আর বাবার অদেখিত আর্তনাদ। আর তখনই ডক্টর বলে কিছুটা আফসোসের সুরে, আরে এত চিন্তিত হবেন না, আপনার মা আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে। শুধু ওনাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। হয় ওপেন হার্ট সার্জারি, নয়তো হার্টে রিং বসাতে হবে। এখন ডিসিশন আপনার চয়েস। করে বলুন আপনার কোন পদ্ধতি ট্রিটমেন্ট করাবেন। ডক্টরের কথা শুনে হাসান আর রেজা কিছুক্ষণ চুপ থেকে বলে, কোনটা জেঠিমার জন্য ভালো সেটা কি বলা যাবে ডাক্তার? হ্যাঁ ডক্টর, যেটাতে আমার মা আমার কাছে সুস্থভাবে ফিরে আসবে সেটা করুন। আমি শুধু চাই আমার মা সুস্থ হয়ে যাক, আমার আর কিছু দরকার নাই। এতে যত টাকা লাগুক আমি আছি। হাসানের কথা শুনে ডক্টর বুঝতে পারে হাসানের মানসিক অবস্থা। তাই ডক্টর বলে, আমার তো শুধু চেষ্টার মাত্র, আর বাঁচানো সুস্থ করার মালিক আল্লাহ, তাই আল্লাহর উপর ভরসা রাখুন। আর আমি জানি এখন আপনি ডিপ্রেশনে যাচ্ছেন, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার মা অনেক দিন আগে থেকে অসুস্থ ছিলেন। আর এটা কেউ জানতো যেন আপনার মাকে এক ধরনের হার্টবিট বেড়ে যায় আর অতিরিক্ত রক্তচাপ যাতে না কমে সে ধরনের ওষুধ দেওয়া হতো। আর আপনার ছেলেটাকে তো মনেই হয় না, মানসিক প্লাস শারীরিক দুইভাবেই অত্যাচার করা হতো দীর্ঘদিন ধরে। এতটুকু বাচ্চার গায়ে হাজারো নতুন প্লাস পুরনো আঘাতের চিহ্ন আছে, এমনকি পিঠে একটি গভীর পোড়া দাগ আছে যেটা এখনো ভালো মতো শুকায়নি। আপনার ছেলে এখন পুরো ডিপ্রেশন প্রেজেন্ট। এখন ওকে নিয়মিত কাউন্সেলিং আর একটা সিকিউর ও স্বস্তির জায়গা মানুষ লাগবে, যাতে ও নিজেকে একটু বুঝিয়ে নিতে পারে। এতক্ষণ ডক্টরের কথাগুলো মাথা ঠান্ডা করে সব শুনল হাসান আর রেজা। আরও কিছুক্ষণ চুপ থেকে বলে হাসান, আমি আবার পুরো খেয়াল রাখবো। হাসানের কথা শেষ হতে না হতেই রেজা বলে, জেঠিমার ওটিটা কবে করাতে হবে? যত দ্রুত সম্ভব। তো আপনি ব্যবস্থা করুন। ওকে। কথা শেষে ওরা ওখান থেকে বেরিয়ে রকির কেবিনে গিয়ে দেখে ও ঘুমাচ্ছে। তাই ওখানে নার্সকে খেয়াল রাখতে বলে ওরা হাসনা বেগমকে যে কেবিনে শিফট করা হয়েছে ওখানে যায়। গিয়ে দেখে হাসনা বেগম চোখের উপর হাত রেখে শুয়ে আছে। ওরা ভিতরে ঢোকে। কারোর পায়ের আওয়াজে চোখ মেলে যায় হাসনা বেগম। দেখে হাসান ওনার সামনে। হাসানকে দেখে কেঁদে ফেলে আর হাতের ইশারায় ডাকে কাছে। হাসান মায়ের ইশারা দেখে জলদি মায়ের কাছে এগিয়ে গেল আর মায়ের হাতটা ধরে টুল টেনে পাশে বসে আর কান্না মিশ্রিত গলায় মাকে বলে,
মামা, মা বলো, আমি আছি তোমার কাছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? ছেলের ব্যাকুল কণ্ঠ শুনে হাসনা বেগম বলল ক্ষীণ গলায়, দেখ বাবা, আমার কাছে আর বেশি সময় নেই, তাই তুই আমায় একটা কথা দে। মায়ের মুখে এই ধরনের কথা শুনে হাসান কিছুটা ব্যাকুল আর কষ্ট ভরা গলায় বলে, এসব কি বলছো মা? এগুলো বলো না। তুমি ছাড়া আমার আর রকির কে আছে বলো? তুমি তো আমাদের শক্তি। ছেলেকে আর কিছু বলতে না দিয়ে হাসনা বেগম বলে, দেখ বাবা, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না। জন্ম যেহেতু নিয়েছি, মরতে তো হবেই। তাই তুই আমায় কথা দে, আজ আমি। আর কিছু বলার আগেই বড় করে দুটো নিঃশ্বাস নেয় আর কিছুক্ষণ চুপ থেকে বলে, রেজা কই? ওকে আমার কাছে ডাক। আমি তোদের দুজনের কাছেই কিছু চাইব, তোর আমায় দিবি বল। কই রেজা? জেঠিমাকে উত্তেজিত হতে দেখে রেজা দৌড়ে এসে হাসনা বেগমের আরেক পাশে আরেক হাত ধরে আর বলে, উত্তেজিত হয়েও না জেঠিমা, এই তো আমি। বলো কি চাও তুমি? দুজনের চোখের দিকে এক পলক তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে হাসনা বেগম, আমি চাই তোরা রিয়া আর রকিকে আজকেই বিয়ে দে কাজী ডেকে। মায়ের কথা শুনে চমকে ওঠে দুজনে কিছু বলতে যাবে তার আগেই আবারও হাসনা বেগম বলে, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আমার দুই কলিজার টুকরাকে এক সুতোয় বেঁধে ওদের চোখ ভরে দেখে মরতে চাই। তোরা কি আমার কথা রাখবি না? তোদের এই বুড়ো মায়ের শেষ ইচ্ছে পূরণ করবি না? বলেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। তা দেখে দুজনেই বলে, জেঠিমা, এগুলো পরে দেখা যাবে। মা, এগুলো নিয়ে পরে ভাবা যাবে। তুমি আগে সুস্থ হও। ওদের কথা শুনে এবার আরো উত্তেজিত হয়ে হাসনা বেগম বলে ওঠে, না, আমি কিচ্ছুই শুনতে চাই না। তোরা এক্ষুনি বল, আর আজই বিয়ে হবে, ব্যবস্থা কর সবকিছু। উত্তেজিত হয়ে বলল। ওরা মায়ের এরকম অবস্থা দেখে বাধ্য হয়ে রাজি হয়। তখনই কেবিনে একটা নার্স ঢোকে আর রুগীর অবস্থা দেখে দৌড়ে আসে আর বেগতিক দেখে ঘুমের ইঞ্জেকশন দেয়। তারপর ওদের দিকে ফিরে কিছুটা রাগী গলায় বলে, আপনাদেরকে বারবার বলা হয়েছে রোগী যাতে উত্তেজিত না হয়, আর আপনারা ওনার কি অবস্থা করেছেন দেখুন। উনি যা বলেন শুনুন, নইলে ওনাকে এভাবে উত্তেজিত হতে দিলে ওনাকে বাঁচানো যাবে না। তখনই রকি দৌড়ে এসে কেবিনে ঢোকে আর এদিক ওদিক তাকিয়ে সামনে ওর দাদিকে শুয়ে থাকতে দেখে দৌড়ে ওনার কাছে যাবে তার আগেই হাসান ছেলের কাছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে আর শান্ত করতে চায়, কিন্তু রকি বারবার উত্তেজিত হয়ে বলে, ছোট মা, আমার দাদি মাকে মেরে দিয়েছে। অনেক রক্ত, অনেক রক্ত। আমার দাদি কই বলল? আমার দাদি যান কই? ছেলের এরকম অবস্থা থেকে হাসান বুকে জড়িয়ে নিয়ে বলে, শান্ত হও, তোমার দাদি ঠিক আছে। ওই দেখো ঘুমাচ্ছে। বাবার বুকের উষ্ণতা আর আদরে পরশে থেমে যায় আস্তে আস্তে। ছেলেকে বুকে নিয়ে আরেক বেডে নিয়ে উঠিয়ে বুকে নিয়ে বসে রইল। ছেলে ঘুমাতেই হাসান ছেলেকে বেডে শুয়ে উঠে দাঁড়ায় আর রেজার সামনে গিয়ে দাঁড়ায় আর কাতর গলায় বলে, প্লিজ রেজা, তোর মেয়েটাকে আমার রকিকে দে। আমি ওকে কোনো অসুবিধা বা অযত্ন হতে দিব না। রেজা ভাইয়ের এমন অবস্থা আর কাতর গলা শুনে চমকে ভাইকে জড়িয়ে ধরে বলে, এমনভাবে বলছিস কেন? আমি তো জেঠিমাকে বললাম আজ তার কথা মতো রিয়া আর রকির বিয়ে হবে। রেজার কথা শুনে হাসান স্বস্তির নিঃশ্বাস ফেলল আর ভাইকে জড়িয়ে ধরে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল কখন বুঝতেই পারল না। হাসান এইমাত্র কাজী নিয়ে হাসপাতালে আসলো আর সবাই হাসনা বেগমের কেবিনে বসে আছে কাজীর অপেক্ষায়। সবাইকে এভাবে বসে থাকতে দেখে রিয়া বলে ওঠে ওর মাকে, মা, আমায় কেন এখন বিয়ে দিচ্ছ? আমি তো ছোট। আমি কি বড় হয়েছি যে তোমরা আমায় বিয়ে দিচ্ছ? আর রকি ভাইও তো ছোট। ছোট কি বড় হয় বলো? বড়রা তো বড় হয়, রকি ভাইয়া ছোট। মেয়ের কথা শুনে আমিনা হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে,
তোরা যখন বড় হবি তখন তোদের আবার ধুমধাম করে বিয়ে দিব মা। এখন তো শুধু তোদের আমরা এক সুতোয় বাঁধলাম, যাতে আল্লাহ তোমাদের সম্পর্কে বরকত আর তোদের ভালো মানুষ হতে তৌফিক দান করে। বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই কাজী আসে, আর বিয়েটাও কোনো বাধা ছাড়া হয়ে যায়। আর 8টায় অপারেশনও হয়ে যায় এবং অপারেশনও সাকসেসফুল হয়। দেখতে দেখতে চলে গেল আরও 3টি বছর। সেদিনের পর থেকে কেউ আর রিহি আর ওর মেয়েকে দেখতে পায়নি। তাদের খোঁজ নেওয়াও কোনো আগ্রহ ছিল না কারো মধ্যে, কারণ ও যা করেছে সেটা ক্ষমার মাঝে পড়ে না। আর সেই মেয়েটা রিহির মেয়ে ছিল, আর ওর আগের স্বামীর পক্ষের। এখনও কেউ বুঝতে পারে না কেন ওই দিন রিহি রকি আর হাসনা বেগমকে মারতে চেয়েছিল, কী বা কারণ ওদের এতদিনের নিখোঁজের। রিয়া স্কুল থেকে এসে টিভি দেখতে বসেছে, কারণ ওর ফেভারিট ডোরেমন শুরু হবে তাই। টিভি ছেড়ে চ্যানেল পাল্টিয়ে যে কার্টুন চ্যানেল দেবে তার আগেই ভেসে আসে একটি সংবাদ। কিছু লাশ পাওয়া গেছে কর্ণফুলীর তীরে। লাশগুলোর অবস্থা এতটাই ভয়ানক যে কার লাশ চিহ্নিত করা যাচ্ছে না। লাশগুলো কারোর মাথায়, কারো পিঠের উপর, তাদের পেপার বিবরণ দেওয়া আছে। টিভির লোকটি কথাগুলো বলছে আর পাশে লাশগুলোর পিক দেখাচ্ছে, যা দেখে রিয়া একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারায়। ওর চিৎকার শুনে রকি ধরফরিয়ে উঠে বসে বেডে। কিছুক্ষণ বা 1 সেকেন্ড চুপ করে নিজেকে ধাতস্থ করে আর বুঝতে পারে কেউ নিচে চিৎকার করেছে। ও দৌড়ে নিচে ডাইনিং রুমে এসে দেখে রিয়া মেঝেতে পড়ে আছে, আর ওর ছোটো মা রিয়ার মুখে পানি দিচ্ছে চেতনা ফেরার জন্য। রকি যেই কিছু বলবে তখনই ওর চোখ যায় টিভির দিকে। দেখে খবরে কিছু লাশ দেখাচ্ছে। ওর আর বুঝতে বাকি নেই কি হয়েছে, তাই বকতে বকতে গিয়ে আগে টিভি বন্ধ করে আর তারপর রিয়াকে কোলে নিয়ে রুমে যায় শুইয়ে দেওয়ার জন্য। কারণ রকি জানে এই মেয়ে তেলাপোকা দেখেও জ্ঞান হারায়, আর এখন তো লাশ। যাই হোক, রিয়ার রুমে ওকে শুইয়ে দিয়ে ওর ছোটো মাকে বলে, ছোট্ট মা, ওর কিচ্ছু হয়নি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ও ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। রকির কথা শুনে আমিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এই মেয়েকে নিয়ে আর পারি না। টিভিতে যত আজে বাজে জিনিস দেখে আর ভয় পেয়ে জ্ঞান হারায়। এই মেয়ে আর শুধরাবে না। আমিনা বকতে বকতে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে রকি এক ধ্যানে তাকিয়ে আছে ওর ছোট্ট বোকা বউয়ের দিকে। রকি যখন ভাবতে বিভোর তখনই হঠাৎ ওর ফোন বেজে ওঠে, আর ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। লোকটা কিছুটা চিন্তিত গলায় বলে, কি আজ রাতে কর্ণফুলী পথে মেয়ে পাচার হবে? ফোনের ওপাশের কথা শুনে রকি বলে, সবাইকে বলো আমি উপস্থিত থাকতে বলেছি আমার আস্তানায়, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি। রকির গম্ভীর কণ্ঠ শুনে লোকটি আর কথা না বাড়িয়ে বলে, ইয়েস কিং। এই বলে ফোন কেটে দেয় আর রেডি হতে যায়। কিছুক্ষণের মাঝেই রেডি হয়ে বেরিয়ে যায় ওর গন্তব্যে। এদিকে সবাই আস্তানায় ওদের কিংয়ের জন্য অপেক্ষা করছে। 5 মিনিট পর রকি যখন আস্তানায় পা দেয় তখনই সবাই মাথা নিচু করে উঠে দাঁড়ায়। রকি সোজা গিয়ে ওর তৈরি বড় মিটিং রুমে চলে যায়, গিয়ে ওর চেয়ারে বসে। সবাই মিটিং রুমে আসতে কিং বলে ওঠে, জাহিদ, ডিটেলস বলো। কিংকে দেখে জাহিদ এগিয়ে এসে বলে, আজ কর্ণফুলীর তীরে জাহাজের প্রায় 50টা মেয়েকে পাচার করা হবে মালয়েশিয়া, আর এদের মূল মাথা হলো ব্ল্যাক কোবরা গ্যাং। রাত 1:30 জাহাজে তোলা হবে মেয়েদের। বলে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিংয়ের সামনে। এবার কিং জাহিদের আনা ডিটেলস আর জাহাজের ডিটেলস নিয়ে সব সূক্ষ্মভাবে দেখে জাহিদের উদ্দেশ্যে বলে, জাহিদ, তুমি আগে অফিসার কামরুলকে বলবে কোথায় কয়টায় থাকতে বা আসতে হবে। মনে রাখবে কোনো ভুলে যেন না হয়। আর হ্যাঁ, কর্ণফুলীর তীরে প্রত্যেকটা কোনায় সন্ধ্যা থেকেই সদ্য যেন পাহারায় থাকে। আর হ্যাঁ, এবার কোনো ভুল যেন না হয়, ওকে? জাহিদ দ্রুত মাথা নাড়ায় আর বলে, কিং, ব্ল্যাক কোবরা গ্যাং এর মেন লিডার ও দেশে আসছে আগামী মাসে 10 তারিখে। আমাদের চোর খবর এনেছে।
কিং আর এই ছেলেদের লাশ পাওয়া নিয়ে অনেক কথা উঠেছে, আর পুলিশের ওসি কয়েক ব্ল্যাক কোবরা গ্যাংয়ের সাথে যুক্ত। এতক্ষণ সব কথা মন দিয়ে শুনেছে কিং। এবার তার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই কথাটা শুনে যে ব্ল্যাক কোবরা গ্যাংয়ের সাথে ওসি কায়েসা যুক্ত, তাই কিং রেগে বলে, ওসি কায়েসের সব কুকীর্তির প্রমাণ ও টাকার ইনকাম বা জমা ডিটেলসের ফাইল করো, আর সোজা কালকের অপারেশনের পর 1 কপি মন্ত্রী আর 1 কপি মিডিয়ায় প্রকাশ করো। আর দেশদ্রোহী লোভী বেঈমানকে আমার স্পেশাল খাতিরদারির জন্য তুলে নিয়ে আসো। ওকে কি? বিকেল 5টায় আস্তে আস্তে রিয়া চোখ খোলে আর বোঝার চেষ্টা করে ও কোথায়। আর মাথায় হাত দিয়ে উঠে বসে কিছুক্ষণ, ভাবতেই ওর সব মনে পড়ে যায়। আবারও ভয়ে হালকা চিৎকার করে। আর ঠিক তখনই রকি বাড়ি ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখনই রিয়া চিৎকার শুনে রুমে ঢুকে রকি। ঢুকতেই রিয়া এক দৌড়ে এসে রকিকে জড়িয়ে ধরে আর কান্না মিশ্রিত গলায় বলে, টিভিতে ওই ওই লাশ কি ভয়ঙ্কর! কি করে কেউ এতটা ভয়ানক মৃত্যু দেয়? এতটুকু বলে বড় করে নিঃশ্বাস নেয় আর আবারও বলে ওঠে, তুমি দেখেছো তাই না? এতটা ভয়াবহভাবে কেউ মারে কাউকে? বলেই কাঁপতে লাগে। আর রিয়ার অবস্থা দেখে রকি এবার ওকে ভালো করে বুকে জড়িয়ে নেয় আর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তুই ভয় কেন পাচ্ছিস? আমি আছি না? আমি থাকতে তোর ভয় কিসের? হ্যাঁ। রকির কথা শুনে রিয়া রকির দিকে চোখ তুলে তাকিয়ে অভিমানী গলায় তুমি তো গাল ফুলিয়ে বলে, হ্যাঁ বাসবাই বা কেন? তুমি তো আমায় বউ বলে মেনেই নাওনি, তাই তো আমায় দেখতেও পারো না, এমনকি আমার আশেপাশে ঘেঁচতেও দাও না। কথাগুলো বলেই অভিমানী চোখে রকির দিকে তাকায়, কিন্তু রকি শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না। তাই আবারও রিয়া বলে, কেউ কিছু বলবে না তো? তার মানে আমি যা বলেছি তাই ঠিক, তাই তো? বলে নিজেকে ছাড়িয়ে নিতে চায় রকির কাছ থেকে, কিন্তু রকি তা হতে দিলে তো ও আরো শক্ত করে বুকে চেপে গম্ভীর গলায় বলে ওঠে, তুই এতটুকু মেয়ে, ভালোবাসার কি বুঝিস? আমায় বলতো। ভালোবাসা পেতে হলে তোকে আগে বড় আর সাহসী হতে হবে, বুঝলি? রিয়াকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, তুই আমার জীবনে কি তা আমি তোকে বলতে পারবো না, কারণ আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত জীবনে আমি তোকে আপন করতে পারবো না। আমি তোকে আমার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি যে নিরুপায়, তুই আমায় মাফ করিস। আমাদের এক পথে চলা কোনো দিন হবে না। মনে মনে ভাবতে ভাবতে নিজের ঘরে চলে যায়। আর এদিকে রকির এরকম ব্যবহারে রিয়া কষ্ট পেয়ে আবারও কান্না করতে লাগে আর বিড়বিড় করে বলতে লাগে, আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই তুচ্ছ যে তুমি আমায় এইভাবে বললে? আর আমি আর তোমার কাছে আমার ভালোবাসা সম্পর্কে দাবি নিয়ে কখনো যাব না। রকি ঘরে গিয়ে কিছুক্ষণ বেডে মাথা নিচু করে বসে থেকে নিজেকে কিছুটা সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে পকেট থেকে ফোন বের করে ফোন লাগায় 1 নম্বরে। ওই দিক থেকে ফোন ধরতেই রকি বলে ওঠে, ওদিকের কি অবস্থা? যাকে যেভাবে কাজ করতে বলছি সেভাবে করছে তো? এবার যদি কোনো ভুলে হয় তো তোরা সব আমার হাতে মরবি, কথাটা মনে রাখিস। রকের কথা শুনে ওদিক থেকে জাহিদ কাপা কাপা গলায় বলে, জি 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 কে, কোনো ভুল হবে না, আমি সব সামলে নিব। আপনি কি কি এখানে আসবেন? জাহিদের কথা শুনে কিং গম্ভীর গলায় বলে, না, আমি রাতে স্পটে থাকবো, তোমরা ওখানে সব ঠিক করে নাও। কিছুক্ষণ কাজের ব্যাপারে বুঝিয়ে ফোন কেটে দেয় কিং। তারপর এসে শুয়ে পড়ে বেডে। এখন ওর ঘুমের খুব প্রয়োজন, তাই রাত 11টা। এবারে নিয়ম 10টা বাজলে সবার ঘুমাতে হবে আর ফজরের পর উঠে নামাজ পড়তে হবে। প্রতিদিনের মতো আজও সবাই ঘুমায়। আর এদিকে পুরো আপাদমস্তক কালো পোশাকে ঢেকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মাঝেই ওখানে পৌঁছায়, কিন্তু গিয়ে দেখে জাহিদ সব ঠিক করে রেখেছে। জাহিদ কিংয়ের উদ্দেশ্যে বলল,
কি ব্ল্যাক কোবরা গ্যাং এর লিডার আজ রাত 8টায় বাংলাদেশে বিমানবন্দরে নামছে? গোপন সূত্রে জানা গেছে ব্ল্যাক কোবরা গ্যাং এর লিডার একজন মেয়ে, যার প্রধান কাজ হলো মেয়ে পাচার করা। জাহিদের কথা শুনে কিং হাতের মুঠো শক্ত করে স্বস্তিবদ্ধ করলো আর আক্রোশ নিয়ে বলে, একটা মেয়ে কি করে এতটা নিকৃষ্ট কাজের সাথে যুক্ত হতে পারে? বলে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক রাত 2:03 জরুরি ওষুধবাহী গ্রাহক এসে দাঁড়ায় কর্ণফুলীর সেই জাহাজ রাখা তীরের সামনে। আর পেছনে এসে দাঁড়ায় একটা মার্সিডিজ, যার ভিতর থেকে নেমে আসে একটি আপাতমস্তক লাল হুডি দিয়ে ঢাকা লোক, নামে বোঝা যাচ্ছে না। এদিকে আগন্তুক প্রত্যেকটা ট্রাক ড্রাইভারদের হাতের ইশারায় ট্রাকের দরজা খুলতে বলে। আর জাহাজের ভিতর থেকে এক বিদেশি লোক বেরিয়ে আসে আর হ্যান্ডশেক করে আগন্তুকের সাথে। আগন্তুক এবার মুখ খুলল আর বলল, মিস্টার এডওয়ার্ড, আমার দায়িত্ব এবার এখানে শেষ, এবার আপনি দেখে নিন। আগন্তুকের কথা শুনে এডওয়ার্ড বলে উঠল, Por supuesto, sus cuotas le han sido explicadas en su cuenta bancaria. এডওয়ার্ড এর কথা শুনে আগন্তুক মুস্কি হাসি দিয়ে বলে, ওকে, গুড লাক, বাই। বলে ওখান থেকে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। কিন্তু ওখান থেকে যাওয়ার আগেই কিং ওর দল নিয়ে অ্যাটাক করে। কিন্তু আগন্তুক সবার আড়ালে নিজেকে আর ওর সাথে আসা সব লোককে নিয়ে সরে পড়ে আর কিংয়ের হাতে ধরা পড়ে অ্যাডওয়ার্ডের লোক সহ এনজিওকে। অ্যাডওয়ার্ডকে এতটাই মারে কিং যে ও সেন্স হারায়। কিং ওকে আর একটা লাথি মারে অ্যাডওয়ার্ডের তলপেটে আর জাহিদকে বলে, জাহিদ, ওকে আমার কুঠুরিতে নিয়ে যা, আমি ওকে পরে দেখছি। আর বাকিদের পুলিশের হাতে তুলে দে। আর যা মেয়েগুলোকে সেফলি বাড়ি পৌঁছা। আর কোনোভাবে ওই আগন্তুকের ফুল ডিটেলস আমার চাই এনিহাউ, ওকে? কিংয়ের কথা আর আদেশ শুনে জাহিদ মাথা ঝাঁকায় আর বলে, জি কিং। বলেই ওখান থেকে চলে যায়। আর কিং চলে যায় নিজের গন্তব্যে। রকি যেভাবে বাড়ি থেকে বেরিয়েছে ওভাবেই ঢোকে বাড়িতে। কোনো রকম ঘরে ঢুকে পোশাক খুলে আর বেরিয়ে আসে ওর ডান হাতের বাহুর ক্ষতটা, যা দিয়ে এখনও রক্ত পড়ছে। কোনো মতে ওষুধ লাগিয়ে রক্ত পড়া কমিয়ে শুয়ে পড়ে, কারণ হাতের ব্যথার জন্য শরীর গরম হচ্ছে। পরের দিন সকালে জ্বরে উঠতে পারছে না রকি, তাই শুয়েই থাকে রুমে। খাবার টেবিলে ছেলেকে না দেখতে পেয়ে হাসান বলে ওঠে, আমি না, রকি কই, খেতে আসলো না যে? হাসানের কথা শুনে রেজাও বলে, আসলেই তো রকি কই, ও তো কখনো উঠতে দেরি করে না। রিয়া মামনি, যা তো গিয়ে রকিকে ডেকে আনতো। বাবার ডাকে ধ্যান ফেরে রিয়ার। এতক্ষণ ও রকির কথাই ভাবছিল। ও দেখেছে কাল অনেক রাতে রকি রুকিয়ে বাড়ি ফিরেছে, আর কিছুই ভাবতে পারল না। তার আগে আবারও ডেকে ওঠে রেজা। কি রে রিয়া, কই হারালি? যা গিয়ে রকিকে ডেকে আন। বাবার কথায় আর কোনো কিছু না ভেবে দৌড়ে চলে যায় রকিকে ডাকতে। গিয়ে দরজায় নক করে আর ডেকে ওঠে, রকি ভাই আছো? বাবা চাচ্চু ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে এবার আর নক না করে ঢুকে যায় রুমে। মনে মনে ভাবে, আরে খারুস, বকা দিলে দিবে, আগে দেখি তো খারুসটা কি করে। রুমে ঢুকে থাকে রকি কম্বল জড়িয়ে ঘুমাচ্ছে। আর সে কিনা ভাবছে কি না কি। বিড়বিড় করে বকতে বকতে গিয়ে কাঁথা মুখ থেকে সরিয়ে দেখে রকির চোখ মুখ লাল হয়ে আছে। তা দেখে তড়িঘড়ি করে রকির কপালে হাত রাখে আর আতকে ওঠে আর জোরে মাকে ডাকতে লাগে। মেয়ের এমন চেঁচানো শুনে সবাই দৌড়ে আসে রকির রুমে। এসে দেখে মেয়ের চোখে পানি আর ওর হাত রকির মাথায়। যা বোঝার বুঝে যায় সবাই। হাসান এবার দ্রুত ছেলের কাছে আসে। ছেলের মাথায় হাত দিতেই চমকে ওঠে হাসান। এত জ্বর আর ও কিনা কোনো খেয়ালই করেনি। হাসান ছেলেকে মায়া ভরা গলায় ডাকে, রকি, ও রকি, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? বাবার কথা শুনে পিটপিট করে চোখ মেলে আর মুখের সামনে বাবাকে দেখে ধরফরিয়ে উঠে বসে আর বলে, বাবা, তুমি এখানে? তোর তো অনেক জ্বর। ও কিছু না, ঠিক হয়ে যাবে। তোমরা এখানে কেন? এতক্ষণ একধানে তাকিয়েছিল রিয়া। এবার মুখ খুলল রিয়া।
তা ঠিক আছে, তোমার জ্বর সেটা না হয় সেরে যাবে, কিন্তু কাল যে। রিয়ার কথার ধরন দেখে রকি সব বুঝে যায় যে কাল এই বিচ্ছু মেয়ে ওকে বাইরে থেকে রাতে বাড়ি আসতেও দেখেছে। তাই আর কোনো রিস্ক না নিয়ে রিয়ার দিকে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আরে রিয়া, তুই একটু যা তো, আমার জন্য কফি নিয়ে আয় তো, আমার মাথা ধরছে। রকির কথা শুনে রিয়া তো পুরোই এ তো গিরগিটি। এদিকে ওদের কাণ্ডে সবাই হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আর সবাই যাওয়ার পর রকি রিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে আর চিবিয়ে চিবিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার ব্যাপারে কথা বলার? আমি তোকে বলিনি আমার থেকে আর আমার বিষয় থেকে দূরে থাকবি? তারপরেও তোর সাহস কি করে হলো ও আমার ব্যাপারে কথা বলতে? তুই আর কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে ওঠে। আর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কথা ভেসে আসে, আসসালাম আলাইকুম কিং, ব্ল্যাক কোবরা গ্যাং এর ডিটেলস পেয়ে গেছি। আর এটা জানা গেছে বাংলাদেশে এখন ব্ল্যাক কোবরা কিং এর লিডার ডেরা কই, পরবর্তী ওদের প্ল্যানটা কি? আর এবার জাহিদ কিছু বলার আগেই রকি রিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে গম্ভীর গলায়, বাকি কথা পরে হবে। আই অ্যাম কাম ইন নাও। কিং এর গম্ভীর গলা শুনে কাপা কাপা গলায় জাহিদ বলে, জি 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 কিং। এদিকে রিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরায় অনেকটা ব্যথা পেয়েছে। ও তো এখনো এই ঘর থেকে বের হতে পারছে না। ফোনে কথা শেষ করে রিয়ার দিকে তাকিয়ে দেখে রিয়া একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাগী গলায় বলে, তুই এখনো? রকির রাগী গলা শুনে চোখ তুলে তাকায় রিয়া। আর এদিকে রিয়ার চোখ দেখে রকির বুকের মাঝে ধক করে ওঠে, কারণ ওই ছলো ছলো দুটো চোখ আজ রকিকে অনেক না বলা কথা আর অভিমান না বুঝে ও আজ কত বড় ভুল করে ফেলেছে। রিয়া চোখ দেখে কিছুটা হকচকিয়ে রিয়ার দিকে এগোবে তার আগেই রিয়া বলে ওঠে, আমি জানি আমি তোমার জীবনে জোর করে চাপিয়ে দেওয়া দায় আর তিক্ত সম্পর্ক, আজ থেকে আমি তোমাকে সেই দায় থেকে মুক্ত করলাম। গম্ভীর আর কান্না মিশ্রিত গলায় বলে উঠল রিয়া। রিয়ার কথা শুনে চমকে ওঠে রকি আর হকচকিয়ে যেই কিছু বলবে তার আগেই রিয়া দৌড়ে বেরিয়ে যায়। আর রকি কাতর চোখে তাকিয়ে রইল। তখনই আবার ফোন বেজে ওঠে। হ্যাঁ, এখন কল না, SMS। যা দেখে রকি তাড়াতাড়ি রেডি হয় আর কোনো কিছু না ভেবেই বেরিয়ে যায়। ছেলেকে এভাবে দ্রুত গতিতে বেরিয়ে যেতে দেখে যেই কিছু বলবে তার আগেই রকি বাসা থেকে বেরিয়ে যায়। তা দেখে হাসান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ সে জানে তার ছেলে এখন আর আগের মতো নরম ছোট্টটি নেই। এখন সে বড় হয়ে গেছে, শক্ত, সাহসী আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে উঠেছে, যা নিজের সুরক্ষার জন্য নিজেই 100। একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে ঘরে চলে যায় আর অফিস যাওয়ার জন্য রেডি হতে যায়, কারণ তার অফিস আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল রকি। রাস্তানায় পা দিতেই সবাই উঠে দাঁড়ায় আর তখনই জাহিদ এসে দাঁড়িয়ে বলে ওঠে, কিং, অ্যাডওয়েট কি কুঠুরিতে বেঁধে রাখা ওকে এত টর্চার করার পরেও মুখ খোলেনি। জাহিদের কথা শুনে কিং আর কিছু না বলে এগিয়ে গেল কুঠিরিতে। এই কুঠির হইল আস্তানার গ্রাউন্ডে তৈরি টর্চার রুম, জেলখানার কিছু জানালা দরজা ছাড়া রুমের মতন। কিং পা রাখতেই ওর পোষা কুকুর, এরা হলো 2 প্রজাতির। প্রজাতিগুলো হলো কিছু কুকুর আকারে বেশ বড়, যেমন সেন্ট বার্নার্ড বা গ্রেট ডেন। এই কুকুর প্রজাতিটি শক্তিশালী এবং এটি একটি বন্ধুত্বপূর্ণ এবং অনুগত কুকুর প্রজাতি। এই কুকুর প্রজাতিটি আকারে বেশ বড় এবং শক্তিশালী। ওদের কিং তার অস্ত্র হিসেবে তৈরি করে তুলেছে। ওরা 4 জন শুধু কিংয়ের আদেশের অপেক্ষায় থাকে। কিং যেখানে অ্যাডওয়েটকে বেঁধে রাখা ওখানেই যায় আর ওর সামনের চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছেড়ে অ্যাডওয়েটের উদ্দেশ্যে বলে, সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন মাই ডিসঅ্যাপিয়ারেন্স? কিংয়ের কথায় চোখ তুলে তাকায় অ্যাডওয়েট আর কাপা কাপা গলায় খুব কষ্টে বলে, Who are you? And why did you take me like this? What damage did I do you?
অ্যাডওয়েটের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল রকি। কিছুটা ব্যঙ্গ করে হেসে উত্তরে বলল কিং, Who am I so? I am the protection of this country. Do you know the meaning? You will do business with my mother and sister and I will worship you. So much talk. Who else is with you? And what is your next plan? কিং এর কথা শুনে বিদ্রুপের হাসি দিয়ে অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলে অ্যাডওয়েট, Do you think the mother and sister of your country is safe? If you catch me or kill me, I do not do business with your mother and sister in your country. I'm a woman like the mother and sister of your country who lives in my country and make money in my country. Tell me, so who is the mother and sister of your country? ব্যঙ্গ গলায় হেসে বলে অ্যাডওয়েটের কথা আর ব্যঙ্গ হাসি দেখে কিং এর চোয়াল আরো দৃঢ় হলো আর হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিছুক্ষণ নিজেকে চুপ করে রেখে চোখ মেলে চায় অ্যাডওয়েটের দিকে। অ্যাডওয়েট কিং এর চোখ দেখে ভয়ে শুকনো ঢোক গেলে তা দেখে কিং বোকা তার তীক্ষ্ণ এক চাহনি সহ হেসে বলে ওঠে, Do you think I will leave you after listening to you and looking for that head? Sorry, you are sitting with the idea of forgetting it all the time. You did not hear a kahbat. The head comes to the head. I will find my head in trouble. The head will catch by itself. I know who is your father. So he knows what your father can do if you do not find you. You think of you how I will live on me. Answer you as much as I ask you. What is your next plan? রাগে কিন্তু ঠান্ডা গলায় কিং এর কথায় কিছুটা ভয় পেলেও বলে ওঠে অ্যাডওয়েট, I don't know. What do you want to know? Do you forget people? কিছুক্ষণ অ্যাডওয়েটের দিকে তাকিয়ে জাহিদকে ডেকে কিং বলে, জাহিদ, ইয়েস কিং। ও যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর দেয় ততক্ষণ ওকে শুয়ে ওর হাতের নাগালের বাহিরে ওর উপরে মোম জ্বালাবে আর মোমগুলো যেন গলে গলে ওর গায়ে পড়ে। আর হ্যাঁ, তারপরেও যদিও মুখ না খুলে ওর পায়ের প্রতিটা আঙ্গুলের নখ তুলে নেবে। কিং এর আদেশ পেতে একজনকে ডেকে বলল জাহিদ, টুল, টর্চার টুল বক্স নিয়ে আয়। বলেই একে গেল কিং এর আদেশ মতো কাজ করতে। জাহিদের কাজের দিকে তাকিয়ে এক পলক তারপর এগিয়ে গেল কুকুরদের দিকে, গিয়ে ওদের মাথায় হাত বুলিয়ে আদর করে চলল উপরে ওর অবর্জা ভার্সনের রুমে। গিয়ে টর্চার রুমের সিসিটিভি ক্যামেরাটা অন করে দিল আর ফোন লাগালো এক জায়গায়। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই কোনো কথা না বলতে দিয়েই বলল কিং, একটা গাড়ির নম্বর সেন্ড করছি 1 ঘন্টার মধ্যেই, সব ডিটেলস আমার চাই। বলেই ফোন কেটে দিল আর ব্ল্যাক কোবরা গ্যাংয়ের ডিটেলসের ফাইলটা নিয়ে চেক করতে লাগলো। হঠাৎ একটা ডিটেলসের উপর চোখ আটকে গেল। হঠাৎ ফাইল রেখে ফোন হাতে নিয়ে জাহিদকে ফোন দিল আর বলল, জাহিদ, এখনই অবজারভেশন রুমে আসো তাড়াতাড়ি। বলেই কেটে দিল জাহিদকে কিছু না বলতে দিয়ে। জাহিদও আর কিছু না বলে ওর হাতের কাজ টুটুলকে আর 3টে গার্ডকে দিয়ে দৌড়ালো অবজারভেশন রুমের দিকে। দরজায় নক দিয়ে হাঁপাতে হাঁপাতে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই ভেতর থেকে একটা গম্ভীর গলা ভেসে উঠল, এসো। কিং এর আদেশ পেতেই রুমে ঢোকে। কিং এর সামনে দাঁড়ায় আর বলল, জি 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 কিং। কিং জাহিদের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি কি ফাইলটা ভালো করে চেক করছো? কিং এর রাগী গলায় কেঁপে উঠল জাহিদ। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, জি 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 কিং। ওর তোতলানোর কথা বলার সম্মতিতে ফাইলটা ওর সামনে ফিক্কে দিয়ে রাগী গলায় বলল, তো এখনো ওর বাড়িতে চেক করনি কেন? কিং এর রাগ দেখে আর বাড়ির অ্যাড্রেসের কথা শুনে চমকে ওঠে জাহিদ আর কাঁপা কাঁপা গলায় বলল, সরি কিং, আমি এক্ষুনি দেখছি।
বলেই দৌড়ে গেল। আর তখনই ফোন বেজে উঠল কিংয়ের। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা নাম বলল, আর নামটা শুনেই দাঁড়িয়ে গেল কিং। ফোন কেটে বলল, রূপ হাসান। কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও, আনমনে বলল, আমি কি আবারও পাস্টের মুখোমুখি হব? এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে আমার? কিংয়ের ভাবনার মাঝে দরজায় নক পড়ল, আর দরজার নকের আওয়াজে ধ্যান ভাঙে কিংয়ের। এর ভাবনা বাদ দিয়ে বলল, কামিন। ভেতরে প্রবেশ করলো জাহিদ। ভেতরে ঢুকে কিংয়ের উদ্দেশ্যে বলে উঠল জাহিদ। কিং। বেখেয়ালিভাবে উত্তর দিল কিং। হুম। কিংয়ের এমন আনমনে ভাবনা দেখে বলল জাহিদ, কিং, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কিং জাহিদের কথা শুনে ডানে ঘুরল, আর কিং বলল, কি কিছু বলবে? জাহিদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আর বলল মুখে, কিং, ও বাড়িতে শুধু কিছু বডিগার্ড আর একজন মহিলা ছিল, ওনাকে এখনো ধরে আনা হয়েছে। আর কিছু বলতে না দিয়ে কিং বলে উঠল, কোথায় উনি? কিছুটা অবাক হলো জাহিদ, আর অবাক হওয়ার গলায় বলল, উপরে একটা রুম আছে, আপনি। জাহিদকে আর কিছু বলতে না দিয়ে চলল উপরে। কিং এর উপরে যেতে দেখে জাহিদও দৌড়ালো কিং এর পেছনে। রুমের সামনে গিয়ে জাহিদের উদ্দেশ্যে বলল কিং, জাহিদ। জি কিং। দরজা খুলো। কিং এর কথা শুনে ঘরের দরজা খুলল জাহিদ। কিং মুখে মাস্ক পরে ভেতরে ঢুকলো। ঢুকে সামনে তাকাতে দেখে জানালার কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। কিং এর কেন জানে চেনা চেনা লাগছে। নিজের মনের কথা নিজের মনে চেপে রেখে ভেতরে ঢোকে। কারো আসার আভাস পেয়ে পেছনে ফিরে দেখে মুখে মাস্ক পরে একটি শক্তপোক্ত ছেলে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে আসলো, আর বলল মহিলাটা, তুমি কে? আমায় কেন ধরে এনেছো? প্রশ্ন করে তাকিয়ে রইল মহিলাটা। এদিকে রিহিকে দেখে কিং এর মনে হচ্ছে এতদিন পর ওর মনে হচ্ছে অনেক দিন না জানা প্রশ্নের উত্তরটা পাবে সে। গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল কিং, তো কুলাঙ্গার মেয়েটা আপনার রিহি হাসান হবে না কেন? কুলাঙ্গারের পেটে তো কুলাঙ্গার জন্মাবে, তাই না? কিং এর কথা শুনে চমকে গেল রিহি। মনে মনে ভাবল, এই ছেলে তোমার নাম জানলো কি করে? আবার নিজেকে নিজেই ধিক্কার দিয়ে আবারও নিজের মনে মনে বলল, আরে মূর্খ মহিলা, যে ছেলে তোকে এত গার্ডের ভিতর থেকে তুলে নিয়ে এসেছে সোনাইকে মেরে, সে তো তোর তুৎকো মহিলার টিকু টিকু জানো না কি কঠিন। রিহির ভাবনার মাঝে কিং বলে উঠল, তো কি হলো? মুখের ভাষা কি হারিয়ে ফেললেন নাকি? কিং এর কথা শুনে রিহি চমকে উঠল, আর কাপা কাপা গলায় বলল রিহি, আরে মূর্খ মহিলা, যে ছেলে তোকে এত গার্ডের ভেতর থেকে তুলে নিয়ে এসেছে সোনাইকে মেরে, সে তোর মতো তুচ্ছ মহিলার টিকুষ্টি ঝাড়া কি খুব কঠিন? রিহির কথা শুনে কিং কপাল কুঁচকে তাকায়, আর মনে মনে ভাবে, এই মহিলা কি সত্যি ওর মেয়ের আসল রূপ জানে না, নাকি আমার হাত থেকে বাঁচার জন্য অভিনয় করছে? হ্যাঁ, সব অভিনয়। এই মহিলা তো অভিনয় সেরা। এই মহিলাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কিছুটা তাচ্ছিল্য আর রাগী গলায় বলল কিং, কি কিছুই জানেন না তাই না? আপনার তো পাপের কোনো সীমা নেই। মেয়েটাকেও পশু বানিয়েছেন। কি এখনো না জানার অভিনয় চালাবেন? তাচ্ছিল্য আর রাগী গলায় কিং এর কথা শুনে বোকার মতো চেয়ে আছে রিহি। তা দেখে কিং এবার বিরক্ত গলায় বলল, যাক, আপনি আপনার অভিনয় নিয়ে থাকুন, আমি সরাসরি বলছি। আমার প্রশ্নের উত্তর দিন। আপনার কুলাঙ্গার মেয়েটা কই? আর ওর পরের প্ল্যানটা কি? আর ওর সাথে কে কে জড়িত এই ব্ল্যাক কোবরা গ্যাংয়ের? কিং এর এ ধরনের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না, তাই কিছুটা কনফিউজড গলায় বলল রিহি, আসলে বাবা, তুমি কি বলতে চাচ্ছো আর কেন এগুলো আমায় বলছো আমার বোধক্ষম হচ্ছে না। রিহিকে আর কিছু না বলতে দিয়ে কিং বলে উঠল, আপনার অভিনয় বন্ধ করুন আর বলুন আপনার পিশাচ মেয়েটা কই?
কিং এর ধমকের আওয়াজে ঘরসহ ঘরের সবাই কেঁপে উঠেছে। কিং আবারও রাগী গলায় বলল, আপনারা মানুষকে কি মনে করেন, খেলনা? আপনার মেয়ের জন্য আজ এদেশের সবাই আজ প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচে। বলুন আপনার মেয়ে কোথায়? না হলে আমার কিন্তু অন্য পন্থা ব্যবহার করতে হবে। কি বলুন? কিং এর কথা শুনে কাঁপা কাঁপা গলায় রিহি বলল, তুমি কি বলছো একটু ক্লিয়ারলি বলবে প্লিজ বাবা? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে আমায় একটু বুঝিয়ে সব খুলে বলবে প্লিজ। রিহির কথা শুনে এবার রেগে যায় কিং আর আদেশ করে জাহিদকে, ওনার ন্যাকামি বন্ধ করার ব্যবস্থা করো জাহিদ, আর ওনার চতুর কুলাঙ্গার মেয়ের কাছে খবর পাঠানোর ব্যবস্থা করো যে ওর মা আমাদের কাছে বন্দি। যতক্ষণ না ও এসে ধরা দেবে ততক্ষণ ওর মা আমাদের কাছে বন্দি থাকবে। আর হ্যাঁ, এটাও বলতে ভুলবে না যে ও বেশি দেরি করলে ওর মা এর লাশটাও ওর দেখার উপায় আমি রাখবো না। এখন যা হবে সামনাসামনি, অনেক তো হলো লুকোচুরি। কিং এর কথায় জাহিদ বলল, ইয়েস কিং, আমি এক্ষুনি ব্যস্ত করছি। এক মহিলা গার্ডকে রিহির খাতিরের কথা বলে আর হ্যাঁ এটাও বলে শরীরে যেন আঘাত না করে খাতির করে, বলে ওখান থেকে চলে যায় বাকিদের পালনের জন্য। ওদিকে রূপের সকল লোকদের উপর রাগ ছাড়ছে, রাগে গলায় চিৎকার করে বলে, তোরা থাকতে কি করে আমার খোঁজ পেলো? আমার ডিটেলস কি করে বের করলো? কিভাবে? রাগে গলায় চিৎকার করে। রূপ আর কিচ্ছু বলার আগেই ওর পেছন থেকে ওর ডান হাত বিল্লা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে পড়ল, বস, আপনার মাকে কারা যেন কিডন্যাপ করেছে, আমাদের সকল লোককে আর আপনার মায়ের সব গার্ডগুলোকেও মেরে দিয়েছে। বিল্লার কথা শুনে চিল্লিয়ে ওঠে রূপ, রেগে বিল্লার কলার ধরে আর রাগী গলায় বলে, তোরা কি করিস বল? তোরা থাকতে আমার মায়ের খোঁজ পেলো কি করে? আর মাকে কিডন্যাপ করলোই বা কি করে বল? রূপের রাগ দেখে সবাই ভয়ে কাঁপছে। রূপকে বোঝানোর জন্য বিল্লা বলল, বস, আসলে আপনার কলেজ থেকে পেয়েছে সব। আমার মনে হয় কিং আপনার পরিচয় আর আপনাকে চিনে নিয়েছে। বিল্লার কথা শুনে এবার আরো রেগে গেল রূপ। রূপ কিছু একটা ভেবে বিল্লাকে বলে উঠল, বিল্লা? জি বস। অ্যাডওয়েটের খোঁজ পেয়েছো? রূপের কথা শুনে বিল্লা মাথা নিচু করে দাঁড়ায় আর কিছুটা চিন্তিত গলায় বলে, আচ্ছা, অ্যাডওয়েটকে কি কিং তুলে নিয়ে গেছে? দেখো তো খোঁজ নাও, আর কিং কে বা ওর দুর্বল জায়গাটা কোথায় খোঁজো। একদিন সময় দিলাম, এর মধ্যে যদি খোঁজ না পাই তাহলে তোদের সবার পরিণতির জন্য তোরাই দায়ী থাকবি। আর হ্যাঁ, অ্যাডওয়েটের যেন কোনো আঁচড় না লাগে। ওর কিছু হলে ওর বাবা আমাদের মাটির সাথে মিশিয়ে দিতে দুবারও ভাববে না, মনে রাখিস সবাই। রূপের কথা শুনে ভেতরে ভেতরে ফুঁসছে বিল্লা আর মনে মনে ভাবছে, তোকে আমি চোখে চোখে রাখছি, ওই বিদেশি হালারে দেয়া লাইগা না। একবার সুযোগ পাই তোর তেজ আমি বাহির করব, আর যে কোনো মূল্যে তোকে আমার চাই। বিল্লার মনে মনে বিড়বিড় করা দেখে বিরক্ত হয়ে রূপ এবার রেগে আবারও বলে ওঠে, ওই বিল্লু, তুই কি বকবক করছিস মনে মনে? আমার কথা তোর কানে গেছে আকাইমার ঢেকি? এবার যদি কোনো কাজে আবুলের মতো ফিরিস, তোর মাথার যে খেলার মাঠ আছে না, ওটা আমি গুলি করে উড়িয়ে দেবো বলে দিলাম। যত সব আবাল আমার কপালেই জোটে, বালছাল কোনহারকার। বলেই রেগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে যায়। আর এদিকে বিল্লা অবাক চোখে তাকিয়ে দেখছে রূপকে, যেখানে ও কিনা ওকে নিয়ে বাসরের স্বপ্ন দেখে আর সেখানে ওকে রূপ গুলি মারার আশায় থাকে। হায় রে পোড়া, ধুর, পোড়া কেন হবে, টাক কপাল। মনে মনে বিড়বিড় করতে করতে যেতে যেতে বলল বিল্লা, টাক কপাল, যেটা যায় মরুভূমি করা যায়। ওদিকে জাহিদ লোক লাগিয়ে শুধু এতটুকুই জানতে পারলো যে রূপ ঢাকায় থাকে আর শুধু একটা লোক ধরা পড়েছে আর তার কাছে ছিল একটা ফোন আর ওই ফোনে রূপের নাম্বার পেয়ে গেছে। জাহিদ আর দেরি না করে কিং এর কাছে যায় আর সব জানায়। সব শুনে কিং বলল, নম্বরটা ট্র্যাক করে দেখো লোকেশন কোথায়, আর ওই মহিলা কি মুখ খুলছে নাকি ওভাবেই আছে। এটুকু বলেই কিছু একটা ভেবে আবারও বলে ওঠে,
জাহিদ, জি কিং। তুমি আমার পরিবারের সবার সিকিউরিটি বাড়িয়ে দাও, আর কেউ যেন না বোঝে। জি কিং। কথা শেষ করে রকি চলল বাড়ির দিকে। কিছুক্ষণের মাঝে বাড়ি পৌঁছালো আর গিয়ে দেখে রিয়া ওর বাবা রেজার গলা জড়িয়ে কি যেন আবদার করছে জেদ করে। হঠাৎ রকির কানে একটা কথা বেজে উঠল। একটা কথা রিয়া বলছে, ও বাবা, দুদিনই তো, সবাই যাবে, আমিও যাব। না হয় আমি আর একটা ধানাও তুলব না, তুমি আমায় আর দেখতেও পারবে না, আমি তোমার সামনেও আসবো না। বলেই মুখ ফুলিয়ে ওখান থেকে উঠে যেতে নেয়। সেই সময় রকি আসছিল আর চোখে চোখ পড়ে যায়, কিন্তু রিয়া চোখ সরিয়ে নিল। তা দেখে অবাক হলো রকি। কিছুক্ষণ রিয়ার যাওয়ার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে পড়ল, কিন্তু ভুরুক্ষেপ না করে চলে গেল নিজের রুমে। গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে শুয়ে পড়ল রকি, কারণ ওর শরীর এখন অনেক খারাপ, জ্বর এখনো আছে ওর শরীরে। রকি ঘুমাতেই চুপি চুপি রিয়ার রুমে ঢুকলো আর ধীরে ধীরে রকির মাথার কাছে গিয়ে বসে আর এক ধ্যানে তাকিয়ে থাকে রকির মুখের পানে। রকির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর কি হলো কে জানে, হাত বাড়িয়ে কপাল ছিল আর সঙ্গে সঙ্গে রিয়া চমকে গেল, কারণ রকির জ্বরে গা পুড়ে যাচ্ছে আর এই ছেলের সেদিকে কোনো খেয়ালই নেই। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বাটিতে করে পানি নিয়ে এসে জল পট্টি দিতে থাকে। অনেকক্ষণ পট্টি দেওয়ার পর যখন জ্বর কমে তখন রকির গায়ে ভালোভাবে কাঁথা জড়িয়ে দিয়ে বিনা আওয়াজে ঘর ছেড়ে চলে যায়। সকালের মতো ভুলে করে না হইচই করে, কারণ এতে আবারও রেগে যাবে রকি, তাই আর কাউকে ডাকেনি। দেখতে দেখতে রাত হয়ে গেছে আর এখন রকি ঘুমাচ্ছে। হঠাৎ ফোনের কর্কশ আওয়াজে রকির ঘুম ভেঙে যায় আর চোখ খুলে ফোন হাতে নিল। তারপর ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে জাহিদ বলল, কিং, কিডন্যাপ করা মহিলাটা মুখ খুলেছে, কিছুতেই ওকে কি করব এখন? জাহিদের কথা শুনে ঘুম ছুটতে যায় রকির আর ও কোনো রকম বেডে হেলান দিয়ে বসে আর জাহিদকে বলে, জাহিদ, আজ রাতে ওকে ওভাবেই রাখো, কোনো খাবার বা পানি দেবে না। আর আমি যে কাজ দিয়েছিলাম সেটা করেছো। আমার প্রত্যেকটা বাড়ির সদস্যের পিছনে বডিগার্ড সেট করেছো। কিং এর প্রশ্নে জাহিদ উত্তরে বলে, জি কিং, সবার পিছনে দুটো করে বডিগার্ড সেট করা হয়েছে। জাহিদের কথা শুনে কিং বলে, ঠিক আছে, বাকি কাজগুলো ঠিকঠাক করো। আর আমি সকালে এসে দেখছি রিহি হাসানের কি করব। ও আর মিস্টার অ্যাডওয়েটের কি অবস্থা, মুখ খুললো? কিং এর প্রশ্ন শুনে জাহিদ বলল, না কিং, ওর মুখে শুধু একটাই কথা, তোমরা আমায় কেন ধরেছো? আমি তোমাদের এই লেডি ডনের ব্যাপারে কিছুই জানি না। আই ডোন্ট নো হার। এছাড়া আর কোনো কথাই বললো না। জাহিদের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিং বলে, বুঝতে পারলাম সোজা পথে কিছুই হবে না, এবার বাঁকা পথ ধরতে হবে। তুমি ওকে অন্ধকার খুবরিতে বন্দি করো। আর হ্যাঁ, কোনো খাবার আর পানি দিবে না, বরং কিছুক্ষণ পরপর ঘরে লাফিং গ্যাস ছাড়বে, যাতে ও হাসতে হাসতে গলা শুকায় আর পাগল হয়। ও যাতে কিছুতেই ঘুমাতে বা বসতে না পারে। আদেশ দিয়ে বাঁকা হাসলো আর ব্যঙ্গ গলায় বলল, দেখো জাহিদ, আমরা কত ভালো ওকে হাতে বা অস্ত্রে না মেরে হাসিয়ে মারবো, তাই না? বলেই হেসে উঠল। আর ও এদিকে তো জাহিদ পারলে ওখানেই হাসতে লাগে, কিন্তু কিংয়ের সাথে বেয়াদবি হবে তাই চুপ করে আছে। জাহিদের সাথে কথা শেষ করে ফোন কাটে আর ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হইতেই তখনই কাজের লোক এসে ডেকে যায় রাতের ডিনারের জন্য। রকিও আর কিচ্ছু না ভেবে চলল ডিনারের জন্য। গিয়ে দেখে রিয়া নেই ডাইনিং টেবিলে। ভুরু কুচকে তাকায় রকি। ভুরু কুচকে জিজ্ঞাসা করে রকি, তোমাদের আদরের বাদরটা কই? রকির কথা শুনে ভুরু কুচকে তাকায় রকির দিকে রিয়ার মা আমিনা। কথা বুঝতে কিছুটা সময় নেয়, তারপর বুঝে হেসে দেয় আর বলে, তোর বউ পিকনিকে যাওয়ার জন্য অন্নশনে বসেছে, তাই খেতে আসেনি। শাশুড়ির কথা শুনে রকি বলল, আমার বউ হলোটা কই? সারাটা দিন তো গাছে ঝোলে, আই মিন
এদিক ওদিক দৌড়ে বেড়ায়। আগে মেয়েকে বড় করো, তারপর আমার বউ বলো। বলে মুচকি হাসলো, কারণ ওর চোখে পড়েছে রিয়া লুকিয়ে দেখছে আর কথা শুনছে। তাই শুনিয়ে শুনিয়ে বলল কথাগুলো। রকের কথা শুনে আর কথা বলার ধরন দেখে এবার হাসান বলল, এভাবে কেন বলছো রকি? তোমার বউ হয় রিয়া, ওকে সম্মান করবে। আর হ্যাঁ, রিয়ার বন্ধুর সাথে ট্যুরে যেতে চাচ্ছে, ও এখনও অতটা ম্যাচিওর হয়নি। আর হ্যাঁ, তোমার বউ কোথায় যেতে চাচ্ছে, কাদের সাথে মিশছে, এগুলো কি তোমার খোঁজ নেওয়া উচিত নয়? দেখো, রকির সম্পর্ক একটা কাদামাটির মতো। তুমি যেভাবে তাকে তৈরি করবে, সেভাবে ঢাল দেবে, সেভাবেই তোমার সাথে তৈরি হয়ে যাবে। যদি তাকে অবহেলা করে ফেলে রাখো, সেটা একসময় শক্তপোক্ত পাথরে পরিণত হবে, যা তুমি পরে চেষ্টা করলেও নিজের মতো করতে পারবে না, নষ্ট হয়ে যাবে, বেশি জোড়াজড়ি করলে ভেঙে যাবে। তাই সময় থাকতে নিজের সম্পর্কটাকে গুছিয়ে নাও, নিজের জিনিসকে নিজের মতো তৈরি করে নাও। তুমি ম্যাচিওর, আমি তোমাকে শুধু উপদেশ দিতে পারি, বোঝাতে পারি, বাকি তোমার নিজে থেকে করতে হবে। এতক্ষণ বাবার কথা মন দিয়ে শোনে কিছুক্ষণ চুপ থেকে রকি বলে ওঠে, বাবা, তুমি চিন্তা করো না, রিয়ার ব্যাপারটা আমি দেখছি। ছেলের কথা শুনে হাসান আবারও বলে উঠল, আর হ্যাঁ, মেয়েটা খাবার খায়নি, খাইয়ে দিও। বাবার কথা শুনে রকি সম্মতিসূচক মাথা নাড়ল আর রিয়ার রুমের দিকে চলে গেল, কারণ ও খেয়াল করেছে ওর কথা শুনে মেয়েটা মন খারাপ করে রুমের দিকে চলে গেছে। তাই ও রিয়ার রুমের সামনে দাঁড়িয়ে দরজা নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তাই সোজা রুমে ঢুকে গেল আর দেখলো রুমে রিয়া নেই। তাই এদিক ওদিক তাকিয়ে চলে যেতে নেয়, আর তখনই শুনতে পায় কান্নার আওয়াজ। রকি আর বুঝতে বাকি রইল না যে রিয়া কান্না করছে। ওর কথাগুলো শুনে রকি নিজেকে কিছুটা ধাতস্থ করে ব্যালকনিতে যায় আর গিয়ে রিয়ার কাঁধে হাত রাখে আর বলে, কি হয়েছে, কান্না কেন? বলেই তাকিয়ে রইল। তখনই চোখ তুলে তাকালো রিয়া। রকি চমকে গেল রিয়ার চোখ দেখে। চোখ দুটো লাল হয়ে আছে আর চোখে পানিতে থই থই করছে, যেন এক্ষুনি ঝরে পড়বে অঝোর ধারায়। এভাবে তাকিয়ে থাকতে দেখে অভিমানী গলায় রিয়া বলল, এমনি আর আমি কান্না করলে বা তোমার কি? রিয়ার অভিমানী কান্না মিশ্রিত গলায় কথা শুনে একটানে নিজের কাছে টেনে নিয়ে রিয়াকে বুকে জড়িয়ে নেয় আর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো রকি, আমি কি তোরে কিছু বলেছি? আর তুই তো সত্যই ছোট কি ছোট না? বলেই রিয়ার থুতনি ধরে উপরে তোলে আর চোখে চোখ রাখে। আর রিয়া সারা মুখে রকির গরম নিঃশ্বাস পড়ে। রকির গরম নিঃশ্বাসের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠল রিয়া। কিছুটা কাঁপা কাঁপা গলায় ওইভাবে দাঁড়িয়ে বলল রিয়া, তুমি আমি বউ বলে মানো না, তাহলে কেন আমার? রিয়াকে আর কিছু বলতে না দিয়ে আবারও রকি বলল, আমি কি? তুমি? আমি কি বলো? ভুলে যাস না, তুই আমার ইসলামী ধর্ম অনুযায়ী 3 কবুল বলে বিয়ে করা বউ, তো আমি কেন মানব না? বলেই ঠোঁট ছোঁয়ালো রিয়ার ঠোঁটে আর রিয়ার চোখের দিকে তাকিয়ে বলল রকি, কি আমি কে তোর? বলো, কে আমি তোর? রকির এমন ঘোর লাগার কথা শুনে কেঁপে উঠল রিয়া। রিয়াও ভেবেই চোখে চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলল, স্বামী? তুমি? বলেই শুকনো ঢোক গেল রিয়া। আবারও কিছু বলবে তার আগে আবারও রকির ঠোঁটে ঠোঁট রাখলো। এবার আর একবার ছুঁয়েই সরে আসে না, আরো গভীর করে বুকের সাথে চেপে ধরে, আরো গভীরভাবে একটু উঁচু করে ঠোঁটের মিষ্টতা নিজের মধ্যে শুষে নিতে লাগলো। আর এদিকে রিয়ার অবস্থা বেহাল। কিছুক্ষণ রিয়া চুপ করে থাকলেও আবার রকির সাথে তালে তাল মেলায়, এতে আরো বেপরোয়া হয়ে উঠল রকি। ঠোঁট থেকে কখন গলায় নেমে গেছে সেটা বুঝতেই পারেনি রকি। হঠাৎ রকির ফোন কর্কশ আওয়াজে বেজে ওঠে আর দুজনেরই ধ্যান ফেরে, এবং রকি আস্তে করে রিয়াকে নিচে দাঁড় করায় আর বড় করে নিঃশ্বাস নেয়। আর পকেট থেকে ফোন বের করে দেখে জাহিদ ফোন করেছে। তা দেখে রকির কপালে ভাঁজ পড়ে, কিন্তু নিজেকে সামলে ফোনটা কেটে দেয় আর
ফোন পকেটে রেখে দু হাতে আঁচলে রিয়ার মুখ তুলে আবেগী গলায় বলে রকি। আমি জানি আমার প্রতি তোর অনেক অভিযোগ, সব আমি মিটিয়ে দিব সময় হলে। আর তুই নাকি ট্যুরে যাবি? রকির কথা শুনে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে রিয়া। কি, কোথায়, আর কার কার সাথে? রকির প্রশ্নের উত্তরে রিয়া বলে ওঠে, আমাদের সব বন্ধু থাকবে, মেয়ে ও ছেলে দুটো, আর এটা কলেজ ট্যুর, আর আমি যেতে চাই প্লিজ। রিয়ার কথা শুনে জিজ্ঞাসা করে রকি, ট্যুর কবে? 2 দিন পর। ওকে, বাট আমি যা যা বলবো তোর সেরকম চলতে হবে, তাহলেই যেতে দিব। কি ঠিক তো? রিয়া মাথা নাড়িয়ে হ্যাসূচক সম্মতি দেয়। তা দেখে মিষ্টি হেসে রকি বলে, এবার লক্ষ্মী মেয়ের মতো খাবার খাবি, আর আমি একটা কাজে বাহিরে যাব। আমি এসে যেন তোকে আমার ঘরে দেখি। আর হ্যাঁ, তোর সব জিনিস আমার ঘরে নিয়ে যা, আজ থেকে ওখানেই থাকবি তুই, ঠিক আছে? রকির কথা শুনে লজ্জায় নুয়ে পড়ে রিয়া, আর রকি সেই মুখ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর রাতে কাজের মেয়েকে রিয়ার ঘরে খাবার দিয়ে যেতে বলে। ও বাইরে বেরোবে বলে সোজা নিজের রুমে গিয়ে তৈরি হয়ে বের হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেল আস্তানায়, আর সোজা চলে গেল অ্যাডওয়েটকে ধরে রাখা সেই রুমের দিকে। হঠাৎ আলোতে ছাড়ে, ভয়ে ওঠার কারণে চোখ খিচে বন্ধ করে নিল অ্যাডওয়েট। কারণ অন্ধকারে থাকতে থাকতে এত আলো সহ্য করতে পারল না অ্যাডওয়েটের চোখ। কিছুক্ষণ পর আলোতে চোখ সয়ে নিতেই দরজা খোলার আওয়াজে দরজার পানে চোখ খুলল অ্যাডওয়েট। আর সামনে কিংকে দেখে জমে গেল ও। সারাটা শরীর অবস্থা হয়ে আসছে ওর, আতঙ্কিত চোখে তাকায় কিংয়ের দিকে। অ্যাডওয়েটের সারাটা শরীরে এখনও ফোসকা পড়া মোমের কারণে, তাই অ্যাডওয়েট কাঁপা কাঁপা গলায় বলল, Leave me, King, please. I didn't do any harm to you. You are hurting me by holding me like this. If you do not leave, kill me. I can't take them anymore. Kill me or let me down. অ্যাডওয়েটের কথা শুনে মুচকি হেসে কিং বলে, We did not hold your will. You answer my question, I have no problem. And yes, if you answer my words correctly, you will be allowed to reach your ship in the sacrifice. And yes, I have to speak, you will not do any harm to my country. Rather, I have to be a friend of my country. What agreed? If you agree, answer the questions. What did you give? কিংয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে অ্যাডওয়েট বলে উঠল, How do I do that you will truly let me board the ship? অ্যাডওয়েটের কথা শুনে আবারও হেসে বলল কিং, It is your matter whether you will be sure. All I can say is what I say. Now tell me if you answer my questions. কিংয়ের কথা শুনে এবার অ্যাডওয়েট কিছুটা আশ্বস্ত হলো আর বলল, Okay. What do you want to know? I will answer like my category, and yes, do not ask anything outside what I know. Now, start the question. I'll answer. কিং অ্যাডওয়েটের কথা শুনে এবার মুচকি হাসলো আর প্রশ্ন করা শুরু করলো, তুমি বিশ্বাস করবে কিনা এটা তোমার ব্যাপার। আমি এতটুকু বলতে পারি, আমি যা বলি সেটাই করি। এখন বলো, তুমি আমার প্রশ্নগুলোর উত্তর দেবে কিনা? What is the Black Cobra gang relationship with you? What else does the Black Cobra gang or any other gang from Bangladesh without trafficking with you? Are you a business relationship with the Black Cobra gang's head? What is your next plan? When do you think it will implement it? What is the imagination? Do you know the name and address of the leader of Black Cobra gang? Where do you know? And Black Cobra gang leader is really a girl? কিং এর প্রশ্নগুলো মন দিয়ে শুনলো অ্যাডওয়েট। তারপর কিছুক্ষণ চিন্তা করে বলতে শুরু করলো সকল প্রশ্নের উত্তর। I have nothing to do with my father's first acquaintance with him for a hurt. All the black markets were going from the country to the beginning of the introduction, and the business of all the poor came to come and started to come old. Black Cobra gang leader is associated with all kinds of black businesses such as girl stones, organs trafficking, selling all kinds of drugs to the country, child trafficking,
An advanced year are murder, kidnap, more and more. Not all types of deals in Bangladesh. It is a contact basically with all countries after seeing the Black Cobra Gang. Black Cobra Gang is about 5 years in relation to the business. The next plan is to supply drugs to all school colleges in Bangladesh and add drug addiction. And the girls are hanging and the boys' organ Khaled is dreaming. It is involved in every hospital's doctor nurse ward book. After about a month, all kinds of product, drugs, girls and children, etc. are supplied. Black Cobra is a girl from the gang leader, and most of those times in Dhaka, but no one can tell where he's in all places of his country. The girl is small but very clever. Violent is inferior to animals. And yes, the girl is lot of psychopath. People's self-esteem, blood, human suffering gives the girls a joy. And the girl's name is Roop Hassan. His name as much as he looks, but in character and only black and black in mind. If there is nothing left to know, I come to my ship. অ্যাডওয়ার্ডের কথা শুনে কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবলো আর একটা কথা চিন্তা করে আবারও প্রশ্ন করে কিং অ্যাডওয়ার্ডকে। I understand everything, but you have to speak to us, and you will not come to our country with any dishonest work. And when I think of you for my help, you have to come forward. What is agreeing to me? If you agree, then you will be returned to your ship now. What agreed? কিং এর কথা শুনে অ্যাডওয়ার্ড সায় দেয় আর বলে, Thanks. I will try enough on my behalf to keep your words. And Ruhi. But do not think twice to kill him, so he has to be cleverly losing him. And what I know will brush a big bomb in front of February 7. But where in the words? Janina can give it to the dense place. It is the imagination that more people die. অ্যাডওয়ার্ডের কথা শুনে ওর লোকদের অ্যাডওয়ার্ডকে ওর শিপে পৌঁছে দিতে বলল। অ্যাডওয়ার্ডকে পাঠিয়ে দিয়ে কিং চলল রিহির রুমের দিকে। রিহির রুমের সামনে যেতেই শুনতে পেল রিহির চেঁচামেচি, বারবার চেঁচিয়ে বলছে, আমার এখানে কেন আটকে রেখেছো? আমার ছেড়ে দাও। আমার মেয়ে কোথায়? তোমরা কি আমার মেয়েকেও আটকে রেখেছো? ওকে কিছু করো না, ছোট মানুষ। ভুল করলে আমায় বলো, আমি ওকে বোঝাবো। দয়া করো, কেউ আছো? শুনতে পাচ্ছ আমার কথা? রিহির চেঁচামেচি শুনে কিং বাঁকা হাসলো আর বিড়বিড় করে বলল, তোমার শাস্তি তো বাকি আছে। আগে তোমার মেয়ের কুকর্মের হিসাব বের করি, ওকে তার প্রাপ্য শাস্তি দেই, তারপর তোমায় দেখছি। বলে কিং দরজা খুলতে ইশারা করলো জাহিদকে, আর জাহিদ মাথা দিয়ে সেই দরজাটা খুললো। আর দরজা খোলার আওয়াজে রিহি চুপ হলো আর তাকিয়ে থাকলো। কিংকে ভেতরে আসতে দেখে রিহি এবার আকুতি ভরা গলায় বলে উঠল, বাবা তুমি আমার এখানে কেন আটকে? কিংকে বাবা আর তুমি বলার জন্য ধমকে উঠল জাহিদ আর বলল, এই আপনি কাকে কি বলছেন আর কি বললে রাখছেন? আপনার কল্পনা আছে উনিকে কি করতে পারে আপনার এই দুঃসাহসের জন্য? জাহিদের ধমক খেয়ে চমকে ওঠে রিহি, আর তা দেখে জাহিদকে আর কিছু বলতে দেয় না। কিং হাত উঠিয়ে এবার রিহির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কিং, তো বলুন কেমন আছেন? আর এখন আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন, না হলে আপনার থেরাপি বাড়াতে হবে। কোনটা বলুন? কিং এর কথা শুনে রিহি আবারও একই কথা বলতে লাগে, আমি সত্যি বলছি, আমার মেয়ে কিছুই করেনি। আপনারা ভুল বুঝছেন, ও তো এয়ারপোর্টের ভিতরে কাজ করে। ও কি করে কি করবে? রিহির কথা শুনে চমকে ওঠে কিং আর জাহিদ। কিং সঙ্গে সঙ্গে রিহির উদ্দেশ্যে বলে ওঠে, কি বললেন আপনার মেয়ে এয়ার হোস্টেস? কিং এর প্রশ্ন শুনে রিহি বলে, হ্যাঁ হ্যাঁ ওইটাই করে। কিং রিহির কথা শেষ করার আগে জিজ্ঞাসা করে ওঠে, জাহিদ খোঁজ লাগাও ওই। আর হ্যাঁ, আপনার মেয়ের নাম কি জানো? রূপ হাসান। কিং এর কঠোর গলা শুনে কাপা কাপা গলায় বলে রিহি। তা শুনে কিং আবার জাহিদকে বলে, জাহিদ খোঁজ লাগাও, ও এখন কটেজে আছে।
কিং এর আদেশ পেয়ে চলে যায় জাহিদ, আর কিং রিহির উদ্দেশ্যে বলে, তো আপনি তো মেয়ে, কেউ আপনার মতোই মানুষকে ঠকানো আর অন্যের ক্ষতি করতে আনন্দ পান। যেমন মা তেমন মেয়ে, আপনি কি তা যদি কেউ জানে আপনাকে ওখানে পুঁতেই ফেলবে। কিং এর কথা শুনে রিহিত চমকে ওঠে, তুতলিয়ে পড়ল। তুমি কে? আমায় এমন কথা কেন বলছো? রিহিত তোতলামি দেখে কিং বাঁকা হাসলো, আর কিং বলে উঠল, কি আশ্চর্য হইতেছেন? কিছু মনে পড়লো নাকি? হ্যাঁ, মনে পড়াটা স্বাভাবিক, কেননা পাস্ট কখনো ভোলা যায় না। কারো কুকর্ম কখনো কাউকে ছেড়ে দেয় না। যার সাথে কুকর্ম করবেন সে ছেড়ে দিলেও প্রকৃতি তার রিভেন্সটা নিয়েই নেয়। আরে আরে, কাঁপছেন কেন? আমি কি আপনাকে কিছু বলেছি না মেরেছি? আপনার কাঁপার মতন তো আমি কিছু করিনি। কি কাঁপার মতন কিছু করেছি? করিনি তো, কাঁপছেন কেন? নাকি আপনার কৃতকর্ম আপনার পিছু ছাড়েনি? ওহো সরি, কৃতকর্ম না কুকর্ম, তাই তো? রিহি হাসান ওরফে পলাতক মার্ডার আসামি। কি ভুল বললাম কি? কিং এর কথা শুনে রিহি আরো কাঁপতে লাগলো, আর কাঁপা কাঁপা গলায় রিহি বলে উঠল, তুমি কে আর এসব কেন বলছো? আমি যেই হই না কেন, আপনার পাস তো আপনাকে ছাড়বে না। আপনার সব কুকর্মের শাস্তি আপনাকে পেতেই হবে। যাই হোক, বলুন আপনার মেয়ে কোথায়? আপনি আপনার মেয়েকে ফোন করেন এখানে আসতে বলুন। যে ঠিকানা আমরা বলবো সেখানে আপনার মেয়েকে ফোন করে আসতে বলবেন। আর হ্যাঁ, কোনো চালাকি না। যদি চালাকি করেন আপনি এবং আপনার মেয়ে ওখানেই মারা পড়বেন। কি রাজি তো? আর যদি রাজি না থাকেন তাহলে বলেন, আপনার থেরাপি বাড়িয়ে দেই। কিং এর কথা শুনে রিহি এবার পুরোই কাঁপতে লাগলো, আর বলল, আমি আপনাদের কথা শুনবো, কিন্তু আপনাদের কথা হবে আপনারা আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমি জানি আমার মেয়ে কোনো কিছুই করবে না। আমার মেয়ে ছোট নিষ্পাপ। আমি ওকে কখনই কোনো প্রকার অসৎ সঙ্গে মিশতে দেইনি, যাতে ও ওর বাবার মতো না হয়। রিহির মুখে আবারও মেয়ের নামে নিষ্পাপ শব্দটি শুনে এবার কিং রেগে বলে ওঠে, কে নিষ্পাপ? আপনি কাকে নিষ্পাপ বলছেন? যে পুরো বাংলাদেশে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যে পুরো দেশে নারী সমাজের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যে নিজে নারী হয়ে নারীদেরকে বেচে ব্যবসা করে, নারী পাচারকারী। ছোট্ট ছোট্ট শিশুদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাদেরকে বিদেশে পাচার করে সে। যে রোগী বাঁচার আশায় হসপিটালে গেলে তাদের অর্গান বিদেশে পাচার করে তাকে নিয়ে। যে টাকার জন্য নিষ্পাপ প্রাণগুলোকে মেরে ফেলে তাকে নিয়ে। যার কাছে মানুষের কষ্ট, কান্না, রক্ত, তার উন্মাদনা তাকে নিয়ে। যেই মেয়ে নিজে মেয়ে হয়ে একটা মায়ের সন্তানকে কেড়ে নিয়ে পাচার করে তাকে নিয়ে। হাজার হাজার সন্তান হারা বাবা মার অভিশাপ করে এনে বেড়ায় তাকে নিয়ে। মানুষ বলছেন নিষ্পাপ, বলছেন কাকে যে জানোয়ার, অসুর থেকেও নিকৃষ্ট কোনো জাত থাকলে তাকে বলা চলে আপনার মেয়ে সেই জাতের বংশধর। ছি, এরকম একটা মেয়েকে নিজের গর্ভে ধারণ করে আবার গর্ভ নিয়ে বলছেন সে নির্দোষ, নিষ্পাপ, কলঙ্ক। আপনি কলঙ্ক, আপনার গর্ভ কলঙ্ক, আপনার গর্ভ যা জানোয়ার কুলাঙ্গার এই সন্তান। একটানে কথাগুলো বলেই রাগে থরথর করে কাঁপতে থাকে। কথাগুলো বলে বড় একটা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে কিং, আর এত কথা আমি আপনাকে কেন বলছি? যার রক্তই বাজে, নোংরা, কলুষিত, তার কাছে কোনো কিছু আশা করাই মূল্যহীন। আর হ্যাঁ, আপনি বলছিলেন না আপনার মেয়ে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আপনার মেয়ের মতো নিকৃষ্ট একটা মেয়ে কোনো জগৎ বিশ্বে বা পৃথিবীতে নেই। কলুষিত নারীর কলুষিত সন্তান, যাদের মানুষকে মানুষ বলে ভাবতে কষ্ট হয়। এতক্ষণ আপনাকে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। এখন আর না, তো নিষ্পাপ কুকীর্তিগুলো ঠেকাতে হবে, না হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিং এর এমন রাগান্বিত রূপ দেখে, ভয়েস শুনে রাজকীয় আস্তানায় পুরো থরথর করে কাঁপছে। রিহি এবার কোনো রকম ভনিতা ছাড়াই কিং এর সকল প্রশ্নের উত্তর দিতে রাজি হয়ে যায়। তা দেখে কিং প্রশ্ন করা শুরু করে, আপনার মেয়ে কোথায় এখন? রিহি কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, ঢাকাতে। ও বেশিরভাগ সময় ওখানেই থাকে, কারণ ওর ফ্লাইট ওখান থেকেই বেশি হয়। আপনার মেয়ের ফোন নাম্বার আপনার কাছে আছে? জি আছে। জাহিদ, ওনার ফোনটা নিয়ে আসো। কিং এর আদেশে জাহিদ দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসলো, আর কিং ফোনটা রিহির হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনার মেয়েকে বলুন আপনি আমাদের কাছে বন্দি। যদি আপনাকে বাঁচাতে চাই তাহলে আমাদের কাছে যেন স্যালেন্ডার করে, না হলে আমরা আপনাকে মেরে দিব। রিহি ফোন হাতে কেঁপে যাচ্ছে, কিন্তু ফোন দিচ্ছে না। তাই আবারও ধমকে ওঠে কিং, আর বলে, কি হলো, ফোন ধরছেন না কেন? ফোন করুন।
কিংয়ের ধমকে রিহি এবার ফোন করে ওর মেয়ের রূপের কাছে। একবার ফোন বেজে কেটে গেল, দ্বিতীয়বার ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে একটা মেয়েরই উদ্গিন্ন কণ্ঠে শোনা গেল, মা তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমাকে বলো তুমি কোথায়, আমি এখনই আসছি। কি হলো মা, কথা বলছো না কেন? রূপের উদ্গিন্ন গলা শুনে কিং তাচ্ছিল্য হাসলো। ওদিকে কিংয়ের তাচ্ছিল্য হাসি দেখে এবার কাপা কাপা গলায় বলে উঠল, মা তুই কই? ওরা আমাকে আটকে রেখেছে। ওরা বলছে তুই খারাপ, তুই মানুষ খুন করিস, তুই কালোবাজারি করিস, তুই মেয়ে পাচার করিস, বাচ্চা পাচার পুরুষ, তুই অর্গান ট্রাফিক করিস, সব ধরনের কুপনার সাথে তুই জড়িত, তুই নাকি ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার। এগুলো কি সত্যি রূপ? ওরা বলেছে তুই আত্মসমর্পণ না করিস ওরা আমাকে মেরে ফেলবে। রিহির কথাগুলো স্তব্ধ হয়ে শুনল রূপ। রিহির কান্না মিশ্রিত গলা শুনে রূপের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। শুধু কাপা কাপা গলায় বলল, মা তোমাকে যে ধরে নিয়ে গেছে তার কাছে ফোনটা দাও। রূপের কথা শুনে রিহি ফোনটা কিংয়ের দিকে এগিয়ে দেয়। ফোনটা হাতে নিয়ে লাউড স্পিকার দেয়। কিংয়ের খুব ঠান্ডা শব্দে বলে, হ্যালো। কিংয়ের এমন ঠান্ডা কণ্ঠ শুনে রূপ রেগে বলে ওঠে, কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তুই আমার কলিজায় হাত দিয়ে খুব ভুল করেছিস, এর ফল তোকে গুনতে হবে। মনে রাখিস, তুই যেমন রকি কিং, আমিও তেমন ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার। তুই যদি আমার সব ডিটেলস খুঁজে বের করতে পারিস, আমি কিন্তু তোর সব ডিটেলস খুঁজে বের করতে পারবো। পারবো কি? পেরেছি। বাসায় খোঁজ নিয়ে দেখ তো তোর ময়না পাখিটা কোথায়। উচ্চস্বরে ভয়ঙ্কর একটা হাসি দেয়। রূপের এমন উচ্চস্বরে হাসি দেওয়া দেখে এবং কথাগুলো শুনে কিংয়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কেননা এরকম নিকৃষ্ট মানুষ দ্বারা সবকিছুই সম্ভব। তার স্বার্থে আঘাত লাগলে সে সবকিছু করতে প্রস্তুত থাকে। তাই কিছুটা সন্দেহ করে কিং প্রশ্ন করে, কি বলতে চাস সরাসরি বল, ভনিতা ছাড়া। কিংয়ের এমন চিন্তিত গলায় এবং আতঙ্কিত না হওয়া দেখে রূপ এবার বিরক্ত গলায় বলে উঠল, মানে কি বোঝো না বুঝি? আহারে কচি খোকা। রূপের এমন ধরনের কথা শুনে ও কোনো কথা বলল না কিং। কিংয়ের এমন চুপ থাকা দেখে রেগে বলে উঠল রূপ, তোর বাড়ি ফোন দিয়ে দেখ তো তোর আদরের রিয়া, তোর ছোট্ট বউটি কোথায়। কথা শুনে ইশারায় জাহিদকে রূপের কথার কতটুকু সত্যতা খোঁজ নিতে বলল। কিংয়ের বউয়ের কথা শুনেও কিংকে এমন ঠান্ডা আর চুপ দেখে এবার রূপ রেগে বলল, তোর দেখি বউ নিয়ে কোনো চিন্তা বা ভালোবাসা নাই, তাই তো এত কুল থাকিস। আচ্ছা বউবাদ, তোর বুড়ো বাপটা কই সেটা খোঁজ নিয়েছিস? রূপের এত হুমকির পরিপ্রেক্ষিতে কিং ঠান্ডা গলায় বলে উঠল, ওদের কি হবে তা ভেবে কি করব? আমি ভাবছি তোর মাকে আমি জীবিত রাখবো নাকি জীবিত টুকরো টুকরো পিস পিস করে কাটবো। আচ্ছা তুই বল কি করব? যেহেতু তোর মা সেহেতু তুই বল তোর মাকে, এর মধ্যে কোনটা করলে ভালো? কিংয়ের কথা শুনে রূপ এবার কিছুটা ঘাবড়ে বলে ওঠে, তোর কি নিজের ফ্যামিলির প্রতি কোনো মায়া নেই? কিংয়ের অত্যন্ত সাবলীল আর ঠান্ডা গলার উত্তর। না। কিংয়ের এমন গাছাড়া উত্তর শুনে রূপের আরো রেগে যায় আর বলতে থাকে, তুই যদি আমার মায়ের সাথে কোনো কিছু করার চেষ্টাও করিস, আমি তোর পুরো পরিবার মেরে ফেলবো। কিংয়ের আবার সাবলীল ও ঠান্ডা গলার উত্তর, তোর যা ইচ্ছা করে ফেল, শুধু বল আমি তোর মাকে কিভাবে মারবো। কি অপশন দুটো ভালো লাগেনি? ঠিক আছে, আমি আরো দুটো অপশন দিচ্ছি। এক, তোর মাকে শুয়ে সারা শরীরে অ্যাসিড ছিটিয়ে দিব, 2 আর না হয় টুকরো টুকরো করে শরীরের এক একটা অংশ পুরো বাংলাদেশে বিলিয়ে দেব। বল কোনটা করব? কিংয়ের এমন ভয়ানক উত্তর আর ঠান্ডা গলা শুনে এবার রূপ ভয় পায় আর বলে, তুই কি চাস আমার কাছে? তুই আমার পরিবারকে নিয়ে পাটালি পাহাড়ের নিচে যে ফাঁকা ও শুনশান জায়গা আছে ওখানে আয় আজকে। ওকে, আজ রাত 12টায় তুই আমার মাকে নিয়ে ওখানে আসবি আর আমি তোর বাবার বউ নিয়ে ওখানে ঠিক সময় হাজির হব। ওকে? ওকে বলে ফোন কেটে দেয় আর রিহির দিকে তাকিয়ে বলে কিং, কি এখন বিশ্বাস হলো আপনার মেয়ের রূপ কি ধরনের পিচাস? কাকে কি বা কি বলছি যে নিজের ছেলে না বলে অন্যের ছেলেকে মেরে ফেলতে পর্যন্ত দ্বিধাবোধ করেনি।
বৃদ্ধা মানুষকে পর্যন্ত রেহাই দেয়নি, সে কি করে বুঝবে? কিং এর কথায় রিহি চমকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কি রকি? ও মা, এখনো আমার নাম মনে আছে আপনার? আচ্ছা, মনে থাকা ভালো। এখন বলুন, আপনি সেদিন আমাকে ওইভাবে মেরে ফেলার চেষ্টা কেন করেছেন? কিং এর কথা শুনে রিহি একদম শান্ত হয়ে যায় আর খুব শান্ত গলায় বলতে শুরু করে, তুমি কিছুই জানো না, আমি তোমাকে বলছি শোনো। বলুন। আমার প্রথম হাজবেন্ড সাবির হাসান এই দেশের বড় এক ধরনের মাফিয়া ছিল, কিন্তু আমি জানতাম না তোমার বাবা ছিল একজন ক্রিকেট সিআইডি অফিসার। ও আমার হাজবেন্ডকে খুঁজে বের করে আর রেড ফেলে আমাদের বাড়িতে, কিন্তু ওরা সবাই সিভিল পোশাকে থাকার কারণে আমি মনে করি তোমার বাবা একজন মাফিয়া। আর যেহেতু আমার হাজবেন্ড সাবির আমায় সবসময় বলতো ও ক্রিকেট সিআইডি অফিসারদের একজন, তাই ও সবসময় দেশ বিদেশে বাইরে ঘুরে নানা ধরনের ক্রিমিনালদের ধরে, মানে মিথ্যাচার করেছে আমার সাথে সারা জীবন। আমি সেটাই সত্যি মনে করি, আর মনে করি যে তোমার বাবা মাফিয়া বলে কি সে ক্রিকেট অফিসার বলে তাকে মারতে আসে। সেদিন রাতে আমার হাজবেন্ড সাবির মারা যায়। আমি লুকিয়ে লুকিয়ে আমার স্বামীর নিশ্চয়ই খুন দেখে তোমার বাবার প্রতি একটা খুঁত জন্মায়। আর সেই কোথা থেকে আমি যখন জানতে পারি তোমাকে রেখে তোমার মা মারা যায় আর তোমার দাদি আর তোমার দেখাশোনার জন্য লোক লাগবে, তখন আমি কৌশল আমাদের বাড়িতে চলে যাই নার্সের সাথে বা কেয়ারটেকার হিসেবে, এবং আস্তে আস্তে বাড়ির সবার মন জয় করিয়ে নিই। যেহেতু রূপ তখন প্রায় তোমার সমবয়সী, 2-1 বছরের আপ ডাউন হবেন, তাই বাইরে মানুষকে দিয়ে প্ল্যান খাটিয়ে তোমার বাবা আর আমার নামে খারাপ কিছু রটাই, যাতে সে বাধ্য হয় আমাকে বিয়ে করতে আর আমি তোমাদের ক্ষতি করতে পারি। আমার প্ল্যান মতো সব কাজ হয়, কিন্তু বিয়ে করার পরও আমি কারো কোনো ক্ষতি করতে পারতাম না। তোমার বাবাকে আমি মরতেও পারছিলাম না, কারণ তোমার বাবা চাকরি ছেড়ে ব্যবসা করা শুরু করে। ব্যবসার কাজে সে সবসময় ঢাকায় থাকতো, তাই আমি ডিসিশন নিই আমি তোমাকে আর তোমার দাদিকে কোনো একভাবে আঘাত করব, আর তাতে তোমার বাবা বাড়িতে আসবে আর আমি তাকে মেরে দিব আর এই দেশ ছেড়ে চলে যাব। কেননা আমার কাছে টাকার কোনো অভাব ছিল না, শুধু বুকে ছিল প্রতিশোধের আগুন। কিন্তু তোমাদের যেদিন ক্ষতি করি সেই দিনই আমি জানতে পারি আমার স্বামীর সম্পূর্ণ ঘটনা আর তোমার বাবার পরিচয়। কিন্তু তখন আমার কিছু করার ছিল না, আমার হাতে বাহিরে চলে গেছিল সব, তাই আমি ওভাবে আমার মেয়ে ইউরোপকে নিয়ে দেশ ছাড়ি। আমি ভেবেছিলাম আমি চলে গেলেই তোমরা ভালো থাকবে, আর আমি যা করেছি তোমাদের সামনে আসার মতো মুখ ছিল না। কিন্তু কি জানো, বংশ এবং মানুষের পরিচয় দেখো, কি এত কষ্ট করে মেয়েটাকে এত স্বাবলীনভাবে এত সুস্থভাবে বড় ভালো জায়গায় বড় করেও তাকে বাবার পথ থেকে হাঁটা বিরত রাখতে পারলাম না। বলে না, পাপকে কেউ ছাড়ে না। একদম মনোযোগ দিয়ে রিহি সব কথা শুনলো রকি ওরফে কিং। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে কিং, আমি আপনাকে কোনো শাস্তি দিব না। শাস্তি আপনি আমাকে দিবেন যখন আপনার চোখের সামনে আপনার স্বামীর পথে মেয়ে চলে একইভাবে মৃত্যুবরণ করবেন। এটাই আপনার জন্য শাস্তি হবে। বেঁচে থাকবে আর ধুকে ধুকে স্বামী এবং কন্যার জন্য আফসোস করবে। এই বলে আর কোনো কিছু না শুনে ওখান থেকে বেরিয়ে যায়। রিহি রুম থেকে বেরিয়ে জাহিদকে সব ঠিক করতে বলে। চলল ওর আস্তানায় ওর নামে বরাদ্দ রুমে। ঠিক রাত 12টায় রূপ আর ওর দল সবাইকে নিয়ে পাটালি পাহাড়ে ওই অংশে পৌঁছায় রিয়া আর হাসানকে নিয়ে। এসে দেখে কিং ওখানে কার একটা ফাঁকা জায়গায় চেয়ারে বসে আছে, আর তার পাশে হাত পা মুখ বাঁধা অবস্থায় ওর মাকে বসিয়ে রাখছে। তা দেখে রেগে আরো জোরে এগিয়ে কিংয়ের দিকে তাকিয়ে এবং ওর লোকদের ইশারা করে রিয়া আর হাসানকে নিয়ে ওখান থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে। রূপ সোজা কিংয়ের সামনে গিয়ে বলে, আমার মাকে এভাবে বেঁধে রাখছো কেন? ওনার হাত পায়ের বাঁধনগুলো খোলো। রূপের কথা শুনে কিং মুচকি হাসে আর মুখে হাসি ঝুলিয়ে বলে ওঠে, তোমার মাকে বেঁধে রাখা হয়েছে, মেরে ফেলা তো হয়নি।
তুমি আগে আমার বাবা ও বউকে এদিকে পাঠাও, আমি তোমার মাকে ওদিকে পাঠাচ্ছি। কিং এর কথা শুনে এবার রূপ মুচকি হাসে আর বলেন, তোমার কি আমাকে বোকা মনে হয়? ওদেরকে আগে তোমার কাছে আমি দিই আর তুমি আমাকে মারো, আমার মাকে মেরে এখান থেকে চলে যাও? তা হবে না। তোমার বাবা ও বউকে আমি ছেড়ে দিচ্ছি, ওরা এদিকে আসবে, তুমি আমার মাকে ছেড়ে দাও, আমার মা আমার দিকে আসবে। কি ঠিক আছে? রূপের কথা শুনে মুচকি হেসে সায় দেয় আর চোখের ইশারায় জাহিদকে বলে রূপ যা বলছে সেই মতন কাজ করতে। জাহিদের সে মতন কাজ করে। সেই মতন কাজ করে যখনই রিয়া আর হাসান জাহিদদের কাছে পৌঁছে তখনই জাহিদকে চোখের ইশারায় ওদেরকে অনেক দূরে সরিয়ে নিতে বলে। জাহিদ ওদেরকে নিয়ে সরে পড়তে কিং শুট করে রূপের ডান হাতে আর ডান পায়ে, আর কিংয়ের লোক চারদিক থেকে গুলি করে রূপের সব লোকদেরকে মেরে ফেলে। এমন গোলাগুলি দেখে বিল্লা ওখানেই বসে পড়ে যাতে ওর গায়ে গুলি না লাগে আর ও বেঁচে যায়। আর মনে মনে বলে, ভালোবাসা আর দল জাহান্নামে যাক, আপনি বাঁচলে বাপের নাম, আমি বেঁচে থাকলে এরকম হাজারো লিডার তৈরি করতে পারবো। যখন বিল্লা এগুলো ভাবতে ব্যস্ত তখনই একটা বুলেট এসে ওর বুকে ফোল করে দেয় আর ও ঢলে পড়ে মৃত্যুর কোলে। এদিকে মেয়ের পায়ে আর হাতে গুলি লাগা দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রিহি ওর মেয়ের রূপকে আর কান্নায় ভেঙে পড়ে। মেয়েকে বুকে নিয়ে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কেন মা, কেন এইরকম কাজে জড়ালি? আমি তো তোর বাবার সত্য তোর কাছে থেকে লুকাইনি, তার নির্মম মৃত্যুটাও লুকাইনি। আমি তোকে ছোটবেলা থেকে কত আদরে শাসনে ভালো পরিবেশে বড় করেছি যাতে তুই এই পথের ছায়াও যেন না মারাস। তাহলে কেন কেন তুই এত কুলাঙ্গার হলি? কেন তুই আমাকে এভাবে বেঁচে থাকতে মেরে ফেললি? আমার ভালোবাসার, আমার মানুষ করাই কি ভুল ছিল? তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আসলেই কি আমি মা হওয়ার যোগ্য ছিলাম না, নাকি আমি মানুষ হওয়ার যোগ্যতায় রাখিনি? তোর বাবা আমাকে ঠকিয়েছে, ঠিক যেভাবে ঠকিয়েছে, যা যা করে ঠকিয়েছে, আজ তুই আমাকে সেইভাবেই ঠকালি। কেন বল, আমি কি ক্ষতি করেছিলাম তোদের যে তোরা আমায় এভাবে ঠকালি? নিঃস্ব করলি। ব্যথায় লুকিয়ে ওঠে মায়ের এমন কান্না জড়িত চিৎকার শুনে আর কথাগুলো বুঝতে পেরে তার কষ্ট অনুভব করে। বড় একটা নিঃশ্বাস ফেলে কষ্ট কিছুটা সহ্য করে রূপ বলে ওঠে, মা, সুখ কাকে বলে জানো? পাওয়ারকে বলে। আমি আমার মাথায় পেয়েছি, গড়ে তুলেছি আমার সাম্রাজ্য, পাওয়ারের সাম্রাজ্য। এখানে শুধু আমি একমাত্র পাওয়ারফুল। আমি চাইলে আজ সব করতে পারি, আর আমার যা ইচ্ছে তা করতে পারি। মেয়ের কথায় রিহি বুঝতে পারে ওর মেয়ে আর মানুষ নেই, পশু হয়ে গেছে। তাই ও আর কিছু না ভেবে বন্দুকটা হাতে তুলে নেয় আর বলে, আমি তোর বাবার মতো কষ্ট আর নিঃশ্বাসভাবে তোর মৃত্যু দেখতে পারবো না। এই বলে রূপ বোঝার আগেই ওর কপালে শুট করে আর উনি নিজের মাথায় শুট করে মারা যায়। তা দেখে কিং অবাক হয়ে যায় আর বলে ওঠে, ভুল ভুল মানুষকে কখনো শান্তিতে বাঁচতে দেয় না। ভুল নিজে হোক বা পরিবারের অন্য কারো হোক, সেটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। ভুল ভুল এমন একটা জিনিস যা শুধরানো থেকে বেশি বিগড়ে দেয়। একটা মানুষ নিজের ভুল কখনো ধরতে পারে না, কিন্তু অন্যের ভুল থেকে ধরতে পারে। নিজের ভুল মানতে নারাজ, অথচ অন্যের ভুলকে স্বীকার করতে উঠে পড়ে লাগে। এটাই মানুষ। মানুষ মানেই বহুরূপী, যার রূপের কোনো শেষ নেই। কিং যখন এগুলো ভাবতে ব্যস্ত তখনই রিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে নেয়। রিয়ার পুরো শরীর কান্নাকাটির দাপটে কেঁপে কেঁপে উঠছে। তা দেখে রিয়ার মাথায় হাত বুলিয়ে কিং বলে, আমি ঠিক আছি, ভয় পাস না। আর চল বাড়ি যাই। আর আজ না আমি তোকে কি বলেছিলাম? কিং এর কথায় লজ্জায় মুখ লুকায় কিং এর বুকে। আর হাসান এসে কিং এর সামনে দাঁড়ায়। হাসান কিং এর সামনে এসে বলে, আমি জানি তুই রকি কিং, আমি তোকে মানা করব না, এ পথে থাকতে বাধাও দেব না। শুধু আমার একটাই কথা দে, তোর এ কাজের প্রভাব না পড়ে।
বাবার কথায় সায় দেয় কিং, মাথা নাড়িয়ে। আর ওখান থেকে বাবা আর কিং ওরফে রকি। এভাবে পাপের ধ্বংস আর সত্যের জয় হয়। এভাবেই সত্যের পথে চলে, সুখে শান্তিতে ঘর করে কাজ করে দেশের শক্তি হয়ে পাপীদের জম হয়ে রয়ে যায় আমাদের রকি কিং। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, এতটা পথ আমাদের পাশে থেকে আর আমাদের গল্প শোনার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। যদি আমার গল্প ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে বলবেন অবশ্যই গল্পটি কেমন লেগেছে। এখন আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।